স্যার ভিডিও করবেন না স্যার। আজকে আমরা লেকচার 2 এ ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট মেথডের পার্ট 2 দেখতেছি, যেটাতে আমরা দেখব ফাইনাইট এলিমেন্ট মডেলিং। শুরুতে আসি মডেল। মডেল হচ্ছে স্কেল কপি অর রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট অর ফিজিক্যাল প্রবলেম ইজ কল্ড মডেল। তাহলে মডেলটা কি? স্কেলড কপি হতে পারে অথবা রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট or physical problem is called model. তাহলে তিনটা অপশন দেওয়া হচ্ছে, স্কেল কপি অথবা রিপ্রেজেন্টেশন অফ এন অবজেক্ট অথবা একটা ফিজিক্যাল প্রবলেম, এটাকে মডেল বলা হয়। আমরা মডেল বলতে যদি বলি টেস্টে, আমরা ল্যাবে যখন টেস্ট করি, যেমন কারো ধারণা আছে কিনা আমি জানি না, ল্যাবের মধ্যে ধরেন যেসব আমরা যে বিম কলাম ফ্রেম যেগুলো আছে বিল্ডিং এর, ছোট ছোট করে এই জিনিসগুলো তৈরি করা যায় এবং তৈরি করে যেগুলোকে টেস্ট করা যায় বিভিন্ন ধরনের লোড দিয়ে, সেটার উপর লোড দিয়ে সেটাকে টেস্ট করা যায়, অ্যানালাইজ করা যায়। তো ওই সময় ওই জিনিসগুলোকে বলে মডেল। যেমন শেক টেবিল টেস্টের নাম শুনছেন কেউ? শেকিং টেবিল বা এই ধরনের মেশিন, এই ধরনের ল্যাব ইকুইপমেন্টের নাম শুনছেন? না শুনলে আজকে শুনে নেন। শেক টেবিল নামে একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম যদিও টেবিল, যেটার মধ্যে জাগানো হয়, মানে কোনো কিছু দিয়ে জাগানো হয়, ওইটা না? হ্যাঁ, এরকম দেখছেন কিছু? না আপনি নাম থেকে অর্থ করতেছেন শেক টেবিল মানে ঝাঁকানো হয়? না, কিছুদিন আগে স্যার একটা ল্যাব করছিলাম যেটার মধ্যে ওরকম সেট করা হয়েছিল আমাদের। কোথায় ল্যাব করছিলেন? আমাদের ইউসিটিসি ল্যাবের মধ্যে আর কি স্যার। ইউজিটিসি তে কি ল্যাব, কি শেক করছে? ওটা তো শেকিং টেবিল না, এটা শেকিং টেবিল না, এটা শেকিং করছিল, পাথর শেকিং করছিল স্যার। স্যার সিভ অ্যানালাইসিস, স্যার সিভ অ্যানালাইসিস বলে ওটা সিভ অ্যানালাইসিস। ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস। জি স্যার, এটা এক জিনিস স্যার, এটা আরেক জিনিস স্যার। সিভ অ্যানালাইসিস একটা হাতে করা আরেকটা মেশিন আছে, কি জানো মেশিনটার নাম? ওই যে কংক্রিট মিক্সচারের মতো শাকার মেশিন বলে থাকে। এর মধ্যে ওখান থেকে একটা মেজার করে, এটা ট্রান্সপোর্টেশনের ল্যাবে করে অথবা সয়েলের ল্যাবেও করে, ওটা অন্য জিনিস। শেক টেবিল হচ্ছে যে জায়গায় এই যে শেক হয় আসলে কোত্থেকে, রিয়েল স্ট্রাকচারে কখন শেক ফিল করে, একটা বিল্ডিং কখন শেক করে? ভূমিকম্প হলে, আর্থকোয়েক হলে। ভূমিকম্পের আরেকটা ইংলিশ তো আর্থকোয়েক, আরেকটা নাম হচ্ছে সাইজমিসিটি বা সাইজমিক। সাইজমিক আর আর্থকোয়েক একই জিনিস। সাইজমিক ফোর্স আমরা যেটা বলি অ্যানালাইসিসের সময়, এই শেক টেবিলের মধ্যে এই আর্থকোয়েক প্রডিউস করা হয়। কিভাবে? যে কোনো একটা আর্থকোয়েক যখন হয়, সে আর্থকোয়েকটা তো গ্রাউন্ডকে মুভ করায়, শেক করায়, সেই শেকিংটা রেকর্ড করে রাখা যায়। তার মধ্যে কিছু মেশিন আছে যেগুলোকে বলে সাইসমোগ্রাফ, গ্রাফ। এই মেশিন গুলোর মাধ্যমে ভূমিকম্পের রেকর্ড গুলো, মানে ভূমিকম্পের সময় মাটি যেভাবে কাঁপে, কখনো ডানে কাঁপে কখনো বামে কাঁপে, এই যে মাটি কাঁপছে, এক্সিলারেট হচ্ছে, এই জিনিসটাকে রেকর্ড করে রাখা যায়। এই রেকর্ডিংটা পরে সফটওয়্যারের মাধ্যমে আমরা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস আকারে আসলে দেখি। ঠিক, যদি আমরা এই ধরনের রেকর্ড সম্পর্কে আইডিয়া আছে কারো, যে ভূমিকম্প হওয়ার সময় মাটি কিভাবে কাঁপে? জি স্যার। এই রেকর্ডিংটা কেমন দেখায়, কোন আইডিয়া আছে? স্যার এটা দুলনার মতো করে দুলে স্যার, মানে মাটিগুলোকে ঢেউয়ের মতো করে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমরা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এটা যদি হয় এক্স আর এটা ওয়াই,
তখন এই মাটিটা এভাবে এভাবে কাঁপে, এই ধরনের শেকিং হয়। আমরা যদি আরো এভাবে দেখাই, ঠিক এই ধরনের শেকিং হয়। এখানে উপরের দিকে আমরা যেটা এক্স আর ওয়াই ডিরেকশন দেখালাম, এক্স ডিরেকশনে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে টাইম টি, ঠিক আছে? আর এই ডিরেকশনে যেটা হয় সেটা হচ্ছে এক্সিলারেশন। ধরেন এক্সিলারেশনকে আমি যদি এ বলি, এ সাপোজ যদি এটাকে পিজিএ দিয়ে লেখা হয়, এইদিকে গ্রাউন্ডের এক্সিলারেশনটা বোঝা যায় যে গ্রাউন্ডটা একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, এইটাই কিন্তু এখানে উপর নিচ হিসেবে দেখানো। এখানে উপর নিচ মানে আমরা যদি ডিরেকশন ধরি ইয়ার ক্ষেত্রে, যে মাটিটা ডান বামে মুভ করে, ডানটাকে যদি আমি পজিটিভ ধরি তখন এটা উপরে যায়, আর বামে গেলে মাটিটা নিচে গেলে এই কার্ভটা নিচে আসে। এই যে শেকিং একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামটাই হচ্ছে টাইম হিস্টোরি। কি এটার নাম কি? টাইম হিস্টরি স্যার, টাইম হিস্টরি। এই টাইম হিস্টোরিটা এই ওই শেক টেবিলের মাধ্যমে শেক টেবিলকে ইনপুট দেয়া যায় আর কি। মানে ঠিক মাটিটা যেভাবে কাঁপছে, আমি যদি টাইম হিস্টোরিটা শেক টেবিলে ইনপুট দেই, তখন এই শেক টেবিলটাও ঠিক একই ভাবে একবার ডানে যাবে একবার বামে যাবে, এবং ঠিক ওই ওভাবেই যাবে আমি যেভাবে তাকে দিচ্ছি, যে এই ডায়াগ্রাম অনুযায়ী যে সময় সে পজিটিভ ভ্যালু, ঠিক সময় অতটুকু পজিটিভ যাবে, যখন নেগেটিভ অতটুকু নেগেটিভ যাবে। এভাবেই যে শেক টেবিলের মাধ্যমে অ্যাকচুয়াল আর্থকোয়েককে প্রডিউস করা যায়। এই শেক টেবিলটা আমার জানার মতে চিটাগাং এর কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কাছে নাই। চুয়েটেও এই শেক টেবিলটা, যেটা বড় ধরনের মডেল করার জন্য যে বড় শেক টেবিল গুলো, সেটা চুয়েটেও এখনো নাই। ছোট একটা শেক টেবিল আইআর এ আছে আমাদের চুয়েটের, মানে চুয়েটের সিভিলে নাই, চুয়েটের আইআর এ আছে আমাদের ইনস্টিটিউটে। বাট ওটা হচ্ছে আপনার ছোট অনেক, ওখানে বড় বড় মডেল তৈরি করা যায় না। আমরা যেটা বলি যে কংক্রিট দিয়ে বা স্টিল দিয়ে, রড দিয়ে যদি আমি একটা বিল্ডিং এর মতো করে ছোট কোনো বিল্ডিং ও তৈরি করতে চাই, সেটা এটাতে করা যায় না, কারণ এটার ক্যাপাসিটি অনেক কম, টেবিলটা অনেক ছোট। এইভাবে করে আসলে আমি জাস্ট মডেল বুঝাতে গিয়ে এখানে এই জায়গায় এই কথাগুলো বলা। বুঝে গেছে মডেল তাহলে কোনটা? এই শেক টেবিলের উপরে যদি আমি এখন কিছু একটা তৈরি করি বিল্ডিং এর মতো করে, বিল্ডিং এর ধরেন সাপোজ আমি একটা ফ্রেম নিলাম। ফ্রেম কেমন, কোনটাকে ফ্রেম বলবো? একটা বিল্ডিং এর, একটা বিল্ডিং তো কি 3 ডাইমেনশনাল, তাই না? জি স্যার। 3 ডাইমেনশনাল বিল্ডিং কে কি আমি 2 ডাইমেনশনালে কনভার্ট করতে পারি না? বা একটা পোরশন কে বলতে পারি না 2 ডাইমেনশনাল? হ্যাঁ পারি যদি স্যার। আমরা বিল্ডিং এর এলিভেশন দেখি সামন দিক থেকে, তাহলে আমরা যে ফ্রেমটা দেখি সেই ফ্রেমকে যদি আমি আলাদা করে কল্পনা করি, তাহলে কিন্তু সে 2 ডাইমেনশনাল, তাই না? জি স্যার, দুর্গার প্রশ্ন। এই 2 ডাইমেনশনাল ফ্রেমটার ক্ষেত্রে ধরেন সিম্পলি যদি আমরা চিন্তা করি, একটাই ফ্রেম, একটা ফ্রেম কেমন? স্যার আপনি ড্র করতেছেন? এখন আসছে, বুঝি নাই। মানে আপনার ডিসপ্লে বোর্ডটা এখন আসছে স্যার। হ্যাঁ, এখন হোয়াইট বোর্ড আসছে। জি স্যার। এখানে
এভাবে করে যদি আমরা আঁকি, একটা কলাম, একটা বিম, একটা কলাম, এই নিচটাকে এভাবে করি, তাহলে এটা তো আমি লাইন এলিমেন্ট দেখতেছি, তাই এরকম চিকন চিকন দেখাচ্ছে। আসলে যদি আমরা কলাম সাইজ দেই তাহলে কেমন দেখাবে? এরকম কলামটা মোটা, তারপরে সেখানে একটা বিম, তারপরে এই যে কলাম, এই জিনিসটাকে যদি আমি ল্যাবে তৈরি করি, ধরেন অ্যাকচুয়াল স্ট্রাকচার যেটা আমরা সাধারণত কলাম কি হয় 10 ফিট হয় না? জি স্যার কলামের হাইট কত হয় সাধারণত বাংলাদেশে? 10 ফিট 10 ফিট 10 ফিট স্যার। আর ধরেন নিচেরটা আমার লোড ক্যাপাসিটি অত বেশি না, যে শেক টেবিলে আমি কাজ করব, আমি যদি 10 ফিটের বানাই তখন ওই শেক টেবিলের ওজনের চেয়ে মানে ক্যাপাসিটির চেয়ে বেশি ওজন হয়ে যাচ্ছে। তখন আমরা কি করি, এই কলাম হাইটটাকে কমাই দিই, 5 ফিটের কলাম বানাবো। কলামটা ধরেন অ্যাকচুয়াল সাইজ হচ্ছে কত, ধরেন 12x20 সাপোজ। আমি তাহলে মডেলও করবো অর্ধেক, 6x10, 6x10, 12x20 না? আমি করব কত, অর্ধেক যদি করি কত হয়? 6 বার 6/10। 6x10 হয় না? জি। জি স্যার। বিম ধরেন আছে হচ্ছে 12x18, জি স্যার। তাহলে বিমকে অর্ধেক 8 করবো, বাই তো বিম হবে 6x9, 6x9। এই যে করলাম, এবং সবকিছুকে যদি আমি অর্ধেক অর্ধেক করি, করার পরে এই ফ্রেমটা আমি তৈরি করি, তখনই এই ফ্রেমটা হবে হচ্ছে একটা মডেল। বুঝা গেছে মডেল কি? জি স্যার। এটা হচ্ছে হাফ স্কেল মডেল। আমি যেহেতু সব হাফ হাফ করছি, এটার জন্য হাফ স্কেল মডেল। আমি যদি এটাকে পুরোটাই অ্যাজ ইউজুয়াল ডাইমেনশন অনুযায়ী তৈরি করতাম, সেটা হয়তো ফুল ফুল স্কেল স্কেল মডেল। ফুল স্কেল হ্যাঁ, আবার কখনো কখনো যে স্ট্রাকচার মানে ধরেন তৈরি করা, ওইটাকেই আবার টেস্ট করা যায়, তখন ওটা হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম। যেমন ধরেন যেখানে স্ট্রাকচার, যেমন বেজ আইসোলেশন যেখানে হয়, বেজ আইসোলেশন দেওয়া হয় বিল্ডিং এর নিচে, বেসকে আইসোলেট করে ফেলা হয়, এটাও আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের একটা কনসেপ্ট। ওটার ক্ষেত্রে মেইন বিল্ডিং একটা মডেল হিসেবে কাজ করতে পারে যদি সেই বিল্ডিং এর উপরেই টেস্ট করা হয়। তো যাকে আসলে টেস্ট করা হচ্ছে সেই হচ্ছে একটা মডেল। তাহলে আমরা স্লাইডে ফিরে যাই। স্লাইড দেখা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। এখনো আসে নাই আসছে স্যার। আসতেছে এখানে এই স্লাইডে বলা হচ্ছিল যে স্কেলড কপি। স্কেলড কপি কথাটা কেন বলা হয়েছে বুঝতে পারছেন এখন? এই যে হাফ স্কেল করলাম, আমার যদি অত ক্যাপাসিটি না থাকে, আমি ওই একই জিনিসকে ছোট করে তৈরি করব, তখনই সেটাকে বলবো স্কেলড কপি। আর রিপ্রেজেন্টেশন অফ এন অবজেক্ট, তো এইটাও তো একটা রিপ্রেজেন্টেশন, তাই না? বা একটা জিনিসকে আমি ছোট করে তৈরি করলাম, এটা একটা রিপ্রেজেন্টেশন। অর ফিজিক্যাল প্রবলেম, যেটা বললাম একটা মেইন কোনো বিল্ডিং এ যদি হয়, সেটাকে আমরা মডেল বলতে পারি। তাহলে এই একটা মডেলের সংজ্ঞা দিতে গিয়ে কিন্তু অনেকগুলো কথা চলে আসছে। এবার আসি আমরা টাইপস অফ মডেল ইন ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ইঞ্জিনিয়ারিং প্রবলেমে মডেল আসলে কয় প্রকার? একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম মানে অনেক ধরনের তো ইঞ্জিনিয়ারিং প্রবলেম থাকতে পারে। সেই সব ধরনের প্রবলেমকে আমরা যদি মডেল আকারে ভাগ করি, তাহলে মডেল হচ্ছে 3 প্রকার: ম্যাথমেটিক্যাল মডেল, এক্সপেরিমেন্টাল মডেল, আর একটা হচ্ছে ভ্যালিডেশন মডেল। আমি এতক্ষণ যে মডেলের কথা বললাম সেটা এই তিনটার মধ্যে কোনটা বলবো? কোনটা? বুঝা যাচ্ছে না? কই কারো আওয়াজ নাই কেন?
জি জি স্যার। আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না তো স্যার? এখন শোনা যাচ্ছে। আপনার কথা এখন এখন শোনা কিছু যাচ্ছে। বলি নাই, আমি মিউট করে রাখছিলাম, কিন্তু বলার আগে তো একটা প্রশ্ন করছিলাম। কিসে বুঝিনি স্যার, আবার বলেন। এটা তো এক্সপেরিমেন্টের আমি মধ্যে আছে এতক্ষণ পড়ে। হোয়াইট বোর্ডে যেটা আঁকলাম, ফ্রেম যে এঁকে দেখালাম, ওটা তারপর স্যার আপনাদেরকে বললাম যে এটা এটা একটা মডেল। এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এটা কি মডেল এই তিনটার মধ্যে? ওটা এটা স্যার এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল স্যার এক্সপেরিমেন্টাল স্যার। এক্সপেরিমেন্টাল স্যার। না, এটা বলতে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ টু ডেসক্রাইব বিহেভিয়ার অফ সিস্টেম। এখানে তো স্যার তিনটার মধ্যে কোনটা? ম্যাথমেটিক্যাল স্যার। মেডিকেল মডেল। ম্যাথমেটিক্যাল মডেল। জি স্যার। কেমন না না স্যার, ম্যাথমেটিক্যাল মডেল? এটা স্যার এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্টাল হবে স্যার, এক্সপেরিমেন্টে হবে স্যার। ল্যাঙ্গুয়েজ। এক্সপেরিমেন্টাল experimental হয়েছে। মডেল। ম্যাথমেটিক্যাল স্যার। সেখানেই যে ম্যাথমেটিক্স থাকবে, ওখানে কি আপনি জি ইকুয়েশন স্যার, না স্যার, ওইটা তো এটার কোনো ইকুয়েশন ম্যাথমেটিক্যাল। নেই স্যার, এটা স্যার এক্সপেরিমেন্টাল হবে স্যার। সেই জন্য স্যার এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল মডেল। আচ্ছা, এই সব কিছু আমরা দেখবো এক্সপেরিমেন্টাল মডেল মধ্যে। আমরা আসলে সাধারণত এক্সপেরিমেন্টাল না স্যার, বলছি তো স্যার প্রথম। স্কেল করলেও কি সেটা ম্যাথমেটিক্স দিয়ে স্কেল করছি, খালি ওই জন্যই ম্যাথমেটিক্যাল সেটাই। না। আপনারা আস্তে আস্তে বুঝবেন ম্যাথমেটিক্যাল মডেল কি। মানে আমরা আসলে মডেল বলতে যা বুঝি সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল মডেল কি বুঝি। জেনারেল সেন্সে একটা সাধারণ মানুষকে আপনারা মডেল বললে সে কিন্তু এক্সপেরিমেন্টাল বা প্রোটোটাইপ কিছু একটা আলাদা করে বানাচ্ছে, সেটাকে মডেল বলবে। শহীদ মিনার আছে এক জায়গায়, আমরা শহীদ মিনারের মতো একটা ছোট শহীদ মিনার বানাইলাম, ওটা একটা মডেল। এই ধরনের আমরা মডেল বলতে কিন্তু এটাকে বুঝাই। ইঞ্জিনিয়ারিং প্রবলেম ভ্যালিডেশন। ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমরা শুরু করি। ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে is an abstract model that uses mathematical language to describe the behavior of a system. আমাদের আরেকটা ফোন দে তো অফিসে আছে সেভেন আছে জুবাইর কথা বল। এই জুবাইর। কথা বলার সময় অন রাখবেন, বাকিটা অফ থাকবে। আচ্ছা, আমি এখনো দেখতেছি যে কই 9 জন চ্যাটে লিখছেন। এখানের মধ্যে অনেকে হয়তো পরে আসছেন। চ্যাটে যারা লিখছেন বা আসছেন এইটার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। সবাই শুনতে পাচ্ছেন? তার সাথে পরে আবার কথা বলবেন, আমি সময় দিব, সুযোগ দিব। যদি না দেই একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন ক্লাস শেষ হওয়ার আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপরে যাবেন। চ্যাট বক্সে লিখলে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব না। আমার ক্লাসে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স আইডি কিছু লেখার দরকার নেই। পারলে নিজের রিনেম করবেন, ওইখানে নাম আর আইডি লিখবেন, ঠিক আছে? আর বাকিটা আমার সাথে কথা হবে চ্যাট বক্সে পড়ার সময়। আচ্ছা, ম্যাথমেটিক্যাল মডেল। Mathematical model is an abstract model that uses mathematical language to describe the behavior of a system. তাহলে এখানে কিন্তু ডেফিনিশনে বলা আছে ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে সেই মডেল যেটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে একটা বিহেভিয়ারকে, একটা সিস্টেমের বিহেভিয়ারকে প্রকাশ করার জন্য, ডিসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য সে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ কি? ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সেটা হতে পারে অ্যালজেব্রিক ইকুয়েশন, বীজগণিতের ইকুয়েশন, অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে ইকুয়েশন গুলো আমরা দেখছি, যখনই আমরা কোন একটা সিস্টেমকে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করব তার বিহেভিয়ারকে, তখনই সেটা ম্যাথমেটিক্যাল মডেল। এখন আসি যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা মডেলেরই কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করা সম্ভব হয়, সেটা অ্যানালাইটিক্যালি অথবা নিউমেরিক্যালি। সেগুলোই আমরা আসলে ক্লিয়ারলি বুঝবো, কারণ ফাইনাল এলিমেন্ট বুঝতে গেলে ম্যাথমেটিক্যাল মডেলটা বুঝতে হবে। ম্যাথমেটিক্যাল মডেল ইজ অলসো কল্ড আইডিয়ালাইজেশন। এই আইডিয়ালাইজেশন ওয়ার্ডটা ফাইনাল এলিমেন্টে খুব ভালোভাবে ইউজ হয়। আরেকটা ওয়ার্ড ইউজ হয় ডিসক্রিটাইজেশন, যেটা গত ক্লাসে বলা হয়েছে। আমরা যখন ফাইনাইট এলিমেন্ট এ ভাগ করতেছিলাম যে কোনো একটা বডিকে, এই ভাগ করার প্রসেসকে কিন্তু বলে ডিসক্রিটাইজেশন। আর আইডিয়ালাইজেশন কথাটা আমরা শুনবো। আইডিয়ালাইজেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলটাকেই বলে আইডিয়ালাইজেশন। অর্থাৎ কোন একটা ফিজিক্যাল প্রবলেম আছে, সেই প্রবলেমকে আমি যদি ম্যাথমেটিক্যাল মডেলে কনভার্ট করতে পারি, তখন সেই কনভার্সনকে বলে আইডিয়ালাইজেশন।
because the mathematical model is necessarily an abstraction of the physical reality. Physical reality কে শর্টে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট আকারে নিয়ে আসি, শর্টে নিয়ে আসি, সংক্ষিপ্ত আকারে, তখন কিন্তু ম্যাথমেটিক্যাল মডেলটা খুবই necessary। এবং এই কারণেই ম্যাথমেটিক্যাল মডেলকেই আইডিয়ালাইজেশন বলা হয়। Eichhoff 1974 defined a mathematical model as representation of the essential aspects of existing system or a system to be constructed. তাহলে ম্যাথমেটিক্যাল মডেলকে 1974 এর ফার্স্টের দিকে প্রায় আইখফ নামের একজন সায়েন্টিস্ট বললো যে ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে যদি আমরা কোনো একটা এক্সিস্টিং সিস্টেমকে বর্ণনা করি অথবা নতুন কোনো কিছু তৈরি করব সিস্টেম, এই ধরনের কোনো কিছুকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে করতে হবে, which presents knowledge of that system in unstable form। যেটা ওই সিস্টেম যখন আনস্টেবল ফর্মে থাকবে সেটার বিহেভিয়ারকে প্রকাশ করবে। Some forms of mathematical models are, এই ম্যাথমেটিক্যাল মডেলস এর কিছু ফর্ম আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল ফর্ম। আমরা যেটা বলি কি স্ট্যাটিস্টিক্স মানে কি বাংলা স্ট্যাটিস্টিক্স এর স্যার পরিসংখ্যান স্যার। পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যান। যে পরিসংখ্যান মডেল, যেমন পরিসংখ্যান আমরা এটা যদি আমাদের সাবজেক্ট না, এই কারণে এটা আমি ডিসকাস করতেছি। পরিসংখ্যানের ব্যাপারটা মডেল হতে পারে। ডাইনামিক্যাল সিস্টেম, এটা আমাদের সাথে রিলেটেড। আমরা যখন বলি যে একটা জিনিসের বিহেভিয়ার রেসপন্স টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তখনই সেটা ডাইনামিক সিস্টেম বা ডাইনামিক্যাল। যেমন আমরা আর্থকুয়েক একটু আগে দেখালাম, সময়ের সাথে সাথে কিন্তু এক্সেলারেশন চেঞ্জ হচ্ছিল, তাই না? ফিগারটার মধ্যে সময় যখন একবার সময় 1 সেকেন্ডে সাপোজ মাটিটা ডান দিকে কাঁপতেছিল, 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডে মাটিটা হ্যাঁ হ্যাঁ স্যার আপনি কি কোনো ফিগার দেখাচ্ছেন? শুধু স্লাইডটা দেখা যাচ্ছে, কোনো ফিগার? না স্যার, ফিগারটাকে দেখাইছি, ওটা এখন কল্পনা করেন। দেখাইছি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর্থকুয়েক, হ্যাঁ ওইটা দেখছি স্যার। কি হয়েছিল? হ্যাঁ ওইটাই কল্পনা করেন, ওটাই ব্যাখ্যা করতেছেন যে একবার ডান দিকে যাচ্ছিল মাটি, একবার বাম দিকে যাচ্ছিল। এই যে ডানে বামে যাচ্ছে সময়ের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে যে ভ্যারিয়েশন হচ্ছে রেসপন্সের বা ফোর্সের, এটাই হচ্ছে ডাইনামিক বিহেভিয়ার, এটাই হচ্ছে ডাইনামিক সিস্টেম। তাহলে ম্যাথমেটিক্যাল মডেলের একটা ফর্ম কিন্তু এই যে ডাইনামিক সিস্টেমকে আলাদা করে ম্যাথমেটিক্যাল ফর্মে আনা যায়। আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েও ম্যাথমেটিক্যাল ফর্ম করা যায়। আপনারা যখন ম্যাথমেটিক্স এর সাবজেক্ট গুলো পড়েন সেকেন্ড থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো ওগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল একটা ফর্ম। এইভাবে করে আরো বিভিন্ন ভাবে ম্যাথমেটিক্যাল ফর্ম দাঁড় করানো যায়। তো আমরা অত ওগুলো নিয়ে তেমন বদার করব না। নাজমুল হাত উঠেছে, নাজমুল কিছু বলবা? জি স্যার। বলো স্যার আমাদের এই সাবজেক্টটা কি স্যার থিওরিটিক্যাল না স্যার? হ্যাঁ কেন নাই? কোনো ক্যালকুলেশন ম্যাথ এই মানে এগুলো তো নাই না স্যার? কেন সেগুলো এখন থেকে জানতে চাচ্ছ কেন? যেটা পড়াচ্ছি সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হিসাব দেখতেছি তো জন্য ম্যাথ আছে মনে হয়। কি আছে দেখবা, কয়েকদিন পরে মাথা ঘুরাবে খালি কি আছে দেখবা, বুঝছো? ওটা আর কি, ওটা একটা আইডিয়া পারে ভালো করে। আইডিয়া কেমনে পাবা তুমি? ফাইনাইট এলিমেন্ট আগে বুঝছো, তারপর না আইডিয়া পাবা। এটা স্ট্রাকচারের সাবজেক্ট, নাম শুনে বুঝো না? ফাইনাইট এলিমেন্ট মেথড বুঝছি তো স্যার, এখন কথাবার্তা বলা হচ্ছে, এটা থিওরিটিক্যাল। আরে বাবা থিওরিটিক্যাল কাকে বলে? আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট দুই রকম, একটা থিওরি সাবজেক্ট, একটা সেশনাল সাবজেক্ট। এটা তো সেশনাল না, এটা থিওরি। স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন, সেটাও তো থিওরি সাবজেক্ট নাকি? স্ট্রাকচার 1 2 3 যে পড়ছো, ওটা কি সেশনাল সাবজেক্ট? ওটা তো থিওরি সাবজেক্ট। না স্যার, থিওরির মধ্যে থিওরি থাকে, আবার ম্যাথমেটিক্স থাকে।
জি স্যার। যে তোমরা কি মনে করছো তোমাদেরকে ডেফিনেশন পড়ায় কোর্স শেষ হয়ে যাবে? ফাইনাইট এলিমেন্ট কাকে বলে, এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আগে শেষ কোর্স। তো কি করবো, এই যে 3 ক্রেডিট করে 3 ক্লাস, 3টা করে ক্লাস, সপ্তাহে 3 ঘন্টা ক্লাস, 3 × 39 ঘন্টা কি শিখবা? স্যার সামনের মাসের থাকলে তো 12 তারিখ, সমস্যা হবে। স্যার সামনের মাসে 12 তারিখ স্যার মিড টার্মের ডেট দিয়েছে। তোমাদের বলে গতবার মিড টার্ম হবে, এবার আবার স্যার? মিড টার্ম হবে। হ্যাঁ স্যার মিড টার্ম নিছি তো স্যার, না না কেন স্যার? অনলাইনে মিড টার্ম নিছে? জি স্যার নিছে, মিড টার্ম নিছে স্যার। কি মিড টার্ম নিছে, কেমনে নিছে, কিসের মধ্যে নিছে? মিড টার্ম স্যার ফাইনাল শুরু হয়ে গেছে। ওপেন বুক এক্সাম আর কি স্যার? ওপেন বুক এক্সাম আর কি স্যার? ওপেন বুক এক্সাম। সবই তো ওপেন বুক, এখন অনলাইনে তো ওপেন বুক ছাড়া উপায় নাই, দেখে দেখে লিখে সব জি প্লাস স্যার, পাই আমরা যাবে। পিডিএফ করে দিয়ে দিছি, আমরা পিডিএফ করে দিয়েছি আর কি। একটা স্যার লিংক দিছি এটা স্যার, তো লিংক দিয়ে ফাইনালের লিংকের কথা মধ্যে শুনতে পৌঁছে দেন, দিয়েছি। ফাইনালে করতে দেন, ওটা কি মিড টার্ম এটা আমি জানতে চাচ্ছি। আমি যতটুকু শুনছি যে ফাইনাল দিতেন, আলাদা করে দিতেন নাকি? মিড টার্ম আর ফাইনাল ফাইনাল দুটোটাই স্যার অনলাইনে। এখন এই সেমিস্টার মানে আমাদের মিড টার্মটা অনলাইনে হবে, ফাইনালটা মানে ওই ভার্সিটিতে দেওয়া হবে। ফাইনাল আসতে ভার্সিটি খুললে তখন না ভার্সিটি দিবে, ভার্সিটি না খুললে কোথায় হ্যাঁ দিবে? হ্যাঁ স্যার, আমাদের এটা তো লাস্ট সেমিস্টার, ফাইনালটা ভার্সিটিতে নেবে। ঠিক আছে, এর জন্য পড়াশোনা করেন ঠিক মতো, আস্তে আস্তে। আমরা আজকেই মনে করেন থিওরির লাস্ট ক্লাস, নেক্সট ক্লাস থেকেই ম্যাথ শুরু হবে। জি স্যার। ঠিক আছে, 2 টাইপস অফ ম্যাথমেটিক্যাল মডেল আছে। আমরা যদিও এখানে উপরে আইকফ এর অনেক ইয়াগুলো বললাম, ফর্ম মডেল ফর্ম গুলো বললাম, আমরা ওগুলো নিয়ে আলোচনা করব না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দুইটা ম্যাথমেটিক্যাল মডেল। সেই মডেলগুলো করা হয়েছে অন দ্য বেসিস অফ ডিসক্রিটাইজেশন। ডিসক্রিটাইজেশনের সংজ্ঞা আপনারা গত ক্লাসে পড়ছেন, মনে আছে? শারমিনা, ডিসক্রিটাইজেশন কাকে বলে? স্যার শারমিনা আছেন? জি স্যার। হ্যাঁ, ডিসক্রিটাইজেশন কাকে বলে? একটু আগে তো ফাইনাইট এলিমেন্টের সংজ্ঞা দিয়েছেন, ওইটা হইছে, খালি একটু কন্ডিশন বলেন নাই আর কি। ডিসক্রিটাইজেশন কোনটা? এটা ওই পেজেই কিন্তু ডিসক্রিটাইজেশনের সংজ্ঞাও ছিল, যে পেজে স্যার ফাইনাইট দুইটাই মনে হয় একই রকম হবে। হ্যাঁ, ফাইনাল আর ডিসক্রিটাইজেশন কোনটাকে একই বলে? রকম বলছিলেন। এটা আমি আজকেও বলছি, ডিসক্রিটাইজেশন কাকে বলে। এই যে ছোট ছোট অংশে ভাগ করা প্রসেসটাকে প্রসেসটাকে স্যার, প্রক্রিয়াটাকে, প্রসেসটাকে। হ্যাঁ স্যার, প্রসেসটা এই যে ডিসক্রিটাইজেশন করার প্রসেস, সেটার উপর বেসিস করে ম্যাথমেটিক্যাল মডেল দুইটা আমাদের ঢুকছে। জি স্যার। ডিসক্রিটাইজেশন প্রসেসের উপর ম্যাথমেটিক্যাল মডেল দুইটা, একটা হচ্ছে লাম্পড প্যারামিটার মডেল, একটা হচ্ছে কন্টিনিউয়াম মেকানিক্স বেসড মডেল। এটাকে সহজ ভাষায় বললে আমরা একটাকে বলি লাম্প মাস মডেল, একটাকে বলি কন্টিনিউয়াস মডেল। জি স্যার। ঠিক আছে, লাম্প মাস আর কন্টিনিউয়াস, ওটার বেসিস হচ্ছে লাম্প প্যারামিটার, আর কন্টিনিউয়াস এর বেসিস হচ্ছে কন্টিনিউয়াম মেকানিক্স। লাম্প মাস মডেলটা কি? এই লাম্প প্যারামিটার মডেল, এর লাম্প প্যারামিটারস মডেলস রেফারস টু ডিসক্রিট সিস্টেম। এটাকে আমরা ডিসক্রিট বলি। ডিসক্রিটের বাংলা অর্থ হচ্ছে অনেকটা এরকম আলাদা, ঠিক আছে, সেপারেট। কিভাবে করে, এখানে ফিগারটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়াল সিস্টেমের যে ফিগার, যদি কল্পনা করেন এটা একটা দোতলা বিল্ডিং সাপোজ, বা ধরেন একতলা বিল্ডিং, যেটা আপনি এটাকে শর্ট কলাম করতে পারেন, এটা হচ্ছে ফুটিং করতে পারেন, ধরেন কোনো সমস্যা নেই, এটা ধরেন ফুটিং, ফুটিং থেকে শর্ট কলাম উঠছে, আর এটা একতলা উঠছে, নিচেরটাকে আমরা বেসমেন্ট করে দিছি আর কি, সাপোজ নিচের ফ্লোর বেসমেন্ট, আর উপরেরটা হচ্ছে একটা ফ্লোর আছে। তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি সহজ ভাষায় বলে এটা একটা দোতলা বিল্ডিং। দোতলা বিল্ডিং এর নিচে ফিক্স করছি, তাহলে এখানে একটা ফ্লোর আছে, তাহলে ফ্লোরের একটা মাস আছে, আবার তার একটা ফ্লোর আছে উপরে, সেই ফ্লোর বা ছাদের একটা মাস আছে। এখন এই জিনিসটার মধ্যে কি কি ইনভলভ আছে? দুই পাশে দুইটা কলাম আছে, আর এখানে স্ল্যাব আছে, বিম বা স্ল্যাব মিলে একটা স্ল্যাব। আমি যদি সামনে থেকে দেখি, মানে 2D কল্পনা করতেছি, আমরা কিন্তু 3D তে যাব না, 2D থেকে আগে বুঝতে হবে, পরে 3D। 2D বুঝলে 3D বুঝতে পারবে। তাহলে এই অ্যাকচুয়াল সিস্টেমটা তো বুঝতে পারতেছি আমরা,
যদি আমি সামনে থেকে একটা বিল্ডিং এর পাশ থেকে দেখি এলিভেশন চিন্তা করি, এটা কিন্তু একটা এলিভেশন। তো দুইটা ফ্রেমের যদি Yes, sir, side এলিভেশন elevation. তাহলে সেই এলিভেশন থেকে আমি এই যে মডেলটা তৈরি করতেছি, এই মডেলকে বলে হচ্ছে লাম্প প্যারামিটার বা লাম্প মাস মডেল অথবা ডিসক্রিট মডেল। কি করছি এখানে চিন্তা করেন, এই যে দুইটা কলাম মিলে আমি একটা কলাম বানাইছি, অর্থাৎ এই দুইটা কলামের ইকুইভ্যালেন্ট একটা কলাম। দুইটা কলাম আমাকে যে স্টিফনেস দিচ্ছে, আপনারা স্ট্রাকচার 3 দিয়ে স্টিফনেস পড়ছেন, স্টিফনেস এর সংজ্ঞা কি ছিল? ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। ইউনিট ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য যে পরিমাণে ফোর্স লাগে সেটা হচ্ছে স্টিফনেস, এবং এই ধরনের Yes. কলামগুলো কিন্তু স্টিফনেসই প্রোভাইড করে। তাহলে এই স্টিফনেস গুলো কি, আমি দুইটা কলামের যে স্টিফনেস আছে এটার অর্ধেক, মানে এটার যা আছে আর এটার যা আছে দুইটাকে মিলায় যোগ করলে যা পাবো সেটা হচ্ছে এটার কলামের স্টিফনেস। ঠিক মাসও এরকম, সেকশনটা দেখি। সেকশন আমি ধরেন এখানে লিখি নাই, সেকশন আমি ক্যালকুলেশন করে এটা দিয়ে দিচ্ছি, স্টিফনেস বের করে দিচ্ছি। সেকশন তো চাইলে করা যাবে 4EI/L দিয়ে। আমি যদি সেকশনের বি আর এইচ দেই, আপনি 4EI/L দিয়ে স্টিফনেস বের করতে পারবেন। তখন একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু দুইটা যোগ করে যা আসবে সেটা হচ্ছে এই কলামের স্টিফনেস। আর মাস হচ্ছে এই যে একটা ফ্লোর, এই ফ্লোরটা ধরেন যতটুকু অংশ এই দুইটা কলাম নিচ্ছে। আমরা যখন লোড ডিস্ট্রিবিউশন করি, আপনারা বিল্ডিং ডিজাইন ল্যাব 2 করে আসছেন মনে হয় লাস্ট সেমিস্টারে, করানো হয় না? বিল্ডিং ডিজাইন ল্যাব 2 ম্যানুয়ালি যে বিল্ডিং এর ডিজাইন করতে হয়, বা সেটার ক্ষেত্রে এটা নেওয়া লাগতে পারে। আমি জানি না আপনাদের কারিকুলাম কেমন। লাস্ট সেমিস্টারে আমার সেশনাল ছিল না, অনলাইনে তো কত সেমিস্টার হয়েছে, সেশনালটা হয়েছে? সেশনালটা হয়নি তো এখন আচ্ছা আচ্ছা, তো ওই সেশনালের মধ্যে আমরা আসলে শিখি যে কিভাবে লোডের ডিস্ট্রিবিউশন হয় ম্যানুয়ালি, একটা কলামের মধ্যে কিভাবে লোড আসে, ওগুলো প্র্যাকটিস হয়। তো ওই যখন লোড আসলো ওই কলামে, এই ফ্লোর থেকে যা যা লোড আসবে সেই লোডটাকে আমরা যদি মাসে কনভার্ট করে নেই, হ্যাঁ, তাহলে ধরেন এই মাস একটা সিঙ্গেল মাস পাবো, সিঙ্গেল ভ্যালু। টোটাল ওয়েট কে আমি মাসে নিয়ে গেলাম, ওয়েট কে তো মাসে নেওয়া যায়, ওয়েটের ইউনিট হচ্ছে কেজি, মাসের ইউনিট হচ্ছে কি কেজি পার মিটার সেকেন্ড স্কয়ার। ওটা এখানেও দেখবো আমরা, ওটা অন্যভাবে একটু করে আনা। তো সেখান থেকে আমরা এখানে ওই যে এফ ইজ ইকুয়াল টু এম এ আছে না, সেখান থেকে এম সমান কি এফ বাই এ। হ্যাঁ, এফ এর ইউনিট যদি আমরা কিলো নিউটন লিখি, বা কিলো নিউটন থেকে কেজিও লেখা যায়, এখান থেকে আসলে এটা আসে যে কিলো নিউটন ডিভাইড বাই মিটার পার সেকেন্ড স্কয়ার, ওইভাবে আসলে মাসের ইউনিটটা আসে। তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম, জাস্ট আমরা জিনিসটাকে একটা ডিসক্রিট এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্টে নিয়ে আসছি। যদিও এটা একটা ফ্লোর ছিল, একটা কন্টিনিউয়াস ফ্লোর ছিল, বলতে পারি না একটা বিমের উপর এটা একটা লেংথ আছে। এখন আমি যখন একে ডিসক্রিট করছি এর কোনো লেংথ নাই, একে আমি একটা ইউনিটে নিয়ে আসছি, শুধু মাসটা কনসিডার করা হচ্ছে। কারণ আসলে কিন্তু এটা করা যায় ইকুইভ্যালেন্সি করে। তার স্টিফনেস দিচ্ছে কলাম, তাহলে কলামের স্টিফনেস আমি কনসিডার করলাম, সো ওকে। আর মাস দিচ্ছে হচ্ছে এই ফ্লোরটা, সো ফ্লোরের টোটাল মাসটা নিয়ে আসলেই হলো। একইভাবে উপরেরটা, এইটাকে বলে লাম্প মাস বা ডিসক্রিট মডেল। এই জিনিসটা লাগে হচ্ছে স্ট্রাকচারাল ডায়নামিক্স একটা কোর্স আছে, ওইটা এটা খুব বেশি ইউজ হয় ডিসক্রিট বিষয়টা। আর আমি আমারটা দিয়ে কানেক্ট হইছে। মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করে কথা বলেন। শুধু আমার সাথে কথা বলবেন যখন, তখন আনমিউট করবেন, আবার মিউট হয়ে যাবেন, ঠিক আছে? আর এটাই তাহলে ডিসক্রিট সিস্টেম বা লাম্প মাস সিস্টেমটা বোঝা গেছে। আর এই মাসকে কিন্তু বলা হয় লাম্প মাস। এই যে মাসকে আমি এক জায়গায় করলাম, এটাকে বলে লাম্প করা, লাম্প মাস। তাহলে the actual response of directly described by the section of a finite number of state variables in the form of set of algebraic equation. এই মডেলে, এই ধরনের মডেলে কি হয়, অ্যাকচুয়াল রেসপন্সটা ডিরেক্টলি ডিসক্রাইব হয় প্রত্যেকে সেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ স্টেট ভেরিয়েবলস। এখানে কিছু ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবল গুলোর মাধ্যমে জিনিসটা ব্যবহার হয়, এখানে কনসিডার করা যায় স্টেট ভেরিয়েবল বলতে সেগুলোকে ইন দ্য ফর্ম অফ অ্যালজেব্রিক ইকুয়েশন। এখানে অ্যালজেব্রিক ইকুয়েশন জড়িত থাকে। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেই, বিল্ডিংস উইথ ভেরি স্টিফ এন্ড হেভি ফ্লোর রিলেটিভ টু দ্য কলামস, এই যে এইটার কথাই বলা হচ্ছে।
স্টিফ এন্ড হেভি ফ্লোরটা খুব হেভি কলামের তুলনায়, ক্যান বি ডিসক্রাইবড বাই ডিসক্রিট মডেল উইথ গুড অ্যাকিউরেসি। এটা বলতে বোঝাচ্ছে যে ফ্লোর যেটা আছে এটা স্টিফ, মানে এর স্ট্রেংথ অনেক বেশি, যাতে করে এ যখন মুভ করবে এ ধরেন এভাবে স্ট্রেটলি মুভ করবে। এ যদি খুব পাতলা হতো, ধরেন আমরা যদি বলি, একটু কল্পনা করতে পারেন কিনা দেখেন, আমি যদি এই জিনিসটা একটা তৈরি করি নিজে হাতের মডেল করে, আমি এই পাশে একটা পাটকাঠি দিলাম, এই পাশে একটা পাটকাঠি দিলাম, হ্যাঁ, দুটো পাটকাঠির মাঝখানে আমি একটা সুতা লাগাইলাম, সুতা, আমরা যে সেলাই করা সুতা, কল্পনা করতে পারতেছি? জি স্যার, তৈরি কখনো করতে পারবো না, টান টান করলে কিন্তু এরকমই দেখাবে। কিন্তু এটাকে যদি আপনি জি স্যার। ল্যাটারালি মুভ করান, সুতাটা কি এরকম স্ট্রেট থাকবে? আর না, সুতাটা ঝুলে যাবে না? ঝুলে পড়বে, হেলে পড়বে, হ্যাঁ, হেলে পড়বে স্যার। সুতার কোনো স্টিফনেস নাই, এইটাই হওয়া আচ্ছা। যাবে না। এই ধরনের ক্ষেত্রে লাম্প মাস করা যাবে না। তাহলে কখন করা যাবে? এটাই বলতেছে, বিল্ডিংস উইথ ভেরি স্টিফ এন্ড হেভি ফ্লোর, এই ফ্লোরটাকে স্টিফ এবং হেভি হইতে হবে। তাহলে এখন কনভার্ট করেন, ওই পাটকাঠি যেটা এখানে, আরেকটা পাটকাঠির টুকরা এখানে দেয়, মানে সবকিছু আপনি পাটকাঠি দিয়ে বানান, দুই পাশে দুইটা পাটকাঠি, এখানে একটা পাটকাঠি, এখানে একটা পাটকাঠি, সবকিছু জয়েন্টটা ভালো করে তার গুণা দিয়ে জয়েন করেন। এখন চিন্তা করেন, এখন যদি আপনি তাকে শেক করান, সে কিন্তু এই ফ্লোরটা পুরোটাই শেক করবে, ঝুলে পড়বে না, তাই না? এই ধরনের জিনিসকে আপনি লাম্প মাস হিসেবে কনসিডার করতে পারবেন। বুঝা গেল এক্সাম্পলটা, যে কখন লাম্প মাস করা যাবে, কখন যাবে না? তাহলে এবার আসি কন্টিনিউয়াস মেকানিক্স বেসড মডেল। এই কন্টিনিউয়াস মেকানিক্স মডেলকে বলা হয় কন্টিনিউয়াস সিস্টেম, ওটাকে যেমন বলা হয় ডিসক্রিট সিস্টেম, এটাকে বলে কন্টিনিউয়াস সিস্টেম। আর এই দুইটা ফিগারে আমরা এখানে দিচ্ছি, এটা হচ্ছে ডিসক্রিট আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মডেলটা আসলে অ্যাকচুয়াল সিস্টেমের মতোই দেখতে, তাই না? কারণ এখানে আমরা এই যে ফ্লোরটা আছে বা কলাম গুলো আছে তাকে আমরা তার মতো করে রাখছি, কন্টিনিউটিটা তাকে আমি রাখতে দিচ্ছি, বজায় রাখছি, তাকে আমি লাউন্ড মাস করিনি। The actual response is governed by differential equation. এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে অ্যাকচুয়াল রেসপন্সটা হয়, আর ওখানে কি ছিল? অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে। লাম্প মাস হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, আর কন্টিনিউয়াস সিস্টেম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা অর্ডিনারি হতে পারে, পার্শিয়ালও হতে পারে। এই যে ইনস্টেড অফ এ সেট অফ অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিকের জায়গায় আমরা ডিফারেনশিয়াল ইউজ করব। ওকে, তাহলে কখন এটা করব? নিউমেরিক্যাল প্রসিডিউরস আর জেনারেলি এমপ্লয়েড which reduce the continuous system mathematical model to a discrete idealization. তাহলে আমি যদি এরকম আসলে করি, তাহলে আসলে অনেক বড় হওয়ার কথা জিনিসটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন করে বড় হয় না। তার কারণ হচ্ছে নিউমেরিক্যাল প্রসিডিউর। আমরা ফাইনাল এলিমেন্টে যেটা করি, নিউমেরিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এই জেনারেলি এমপ্লয়েড সিস্টেমটাকে কন্টিনিউয়াস সিস্টেমে রিডিউস করা হয় টু ডিসক্রিট আইডিয়ালাইজেশনের মতো করে। এক্সাম্পল হচ্ছে রেসপন্স অফ কন্টিনিউয়াস বিম আন্ডার স্ট্যাটিক অর ডাইনামিক ফ্লোস। এখন এই ধরনের মডেল আসলে কখন করতে হবে সেটা যদি এক্সাম্পল দেই, সাপোজ আমার যদি জানতে হয় বিমের ঠিক মাঝখানে ডিসপ্লেসমেন্ট কত। স্যাগ হয় না বিমের উপর লোড থাকলে, বিমের তো ডিসপ্লেসমেন্ট হতে পারে সেন্টারে, মাঝখানে। এই ধরনের কোন যদি আমার রিকোয়ারমেন্ট থাকে, তখন কিন্তু আমি লাম্প মাস করলে ওটা পাবো না। পাবো? লাম্প মাস করলে আমি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ল্যাটারালটা পাবো, ভার্টিক্যালটা তো পাবো না। এরকম আমার ওভার দ্য লেন্থ যদি কোনো রেসপন্স জানতে হয়, তখন আমার কন্টিনিউয়াস মডেল করতে হবে। ক্লিয়ার জিনিসটা? কখন লাম্প মাস করবো আর কখন কন্টিনিউয়াস করবো? লাম্প মাস তখনই করব যখন আমার শুধু নোডে নোডে জিনিস জানলে হবে বা লেভেলের ডিসপ্লেসমেন্ট জানলে হবে। বাট ভার্টিক্যাল বা বিমের একটা যদি আমার সেন্টার ডিসপ্লেসমেন্ট জানতে হয়, মানে ওভার দ্য লেন্থ বিমের রেসপন্স কেমন হচ্ছে, স্ট্রেস কিভাবে ভ্যারি করছে, এই জিনিসগুলো জানতে হলে কন্টিনিউয়াস করতে হবে। এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে আমরা দিলাম ওই বিমের কথাটা, যে স্ট্যাটিক ফোক আর ডাইনামিক লোড হোক, সেটা যদি আমরা জানতে চাই তাহলে কন্টিনিউয়াস মডেল করতে হবে।
আবার ওয়েভ প্রপাগেশন থ্রু ইলাস্টিক মিডিয়া, যেমন হচ্ছে সয়েলের মধ্যে দিয়ে যে সাইজমিক ওয়েভ গুলো যায়, এদের যদি আমি জানতে চাই সয়েলের রেসপন্সটা জানতে চাই, তখন কিন্তু ওই লাম মাস করা যাবে না, কন্টিনিউয়াস মডেল করতে হবে, আর এভরিথিং মডেল করতে হবে, সব নোড গুলো মডেল করতে হবে। তাহলে গেল, তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাথমেটিক্যাল মডেল আমরা দুই ধরনের মডেল নিয়ে কনসিডার করব, একটা লাম্প মাস, একটা কন্টিনিউয়াস। এবার আসি স্টেপস অফ ম্যাথমেটিক্যাল মডেল। ম্যাথমেটিক্যাল মডেল আসলে কি কি স্টেপ আছে? পাঁচটা স্টেপে ভাগ করা হচ্ছে। প্রথম স্টেপ হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। ম্যাথমেটিক্যাল মডেলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে, যেমন আমরা এই যে স্ট্রাকচার 1 আর 2 তে আমরা কি করছি, ফোর্স ব্যালেন্স ইকুয়েশন গুলো ইউজ করছি। সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0, সামেশন অফ মোমেন্ট এনি জয়েন্ট ইজ ইকুয়াল টু 0, এইগুলো আমরা করছি। এটা কিন্তু ফোর্স বলেন ব্যালেন্স, এগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো এটা একটা স্টেপ হতে পারে, এনার্জি মোমেন্টাম থাকতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টিনিউইটি কন্ডিশন। কন্টিনিউইটি কন্ডিশন কি, এটা আমি হালকা করে বলছিলাম লাস্ট ক্লাসে যখন ওই নোট পড়াচ্ছিলাম বা ফাইনাল এলিমেন্ট এক্সপ্রেশন এটা বলছিলাম। কন্টিনিউইটি কন্ডিশন হচ্ছে সেই কন্ডিশনটা যে ধরেন আমি বললাম না যে পাশাপাশি যখন আমি মানে একটা এলিমেন্টকে যখন আমি, একটা এলিমেন্ট তো না, একটা বডি বলবো, একটা বডিকে যখন আমি ছোট ছোট এলিমেন্টে ভাগ করতেছি, তখন কন্ডিশন ছিল হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট একজন আরেকজনের সাথে নোড দ্বারা কানেক্টেড থাকবে, তাই না? নোডের মাধ্যমে তাদের জয়েন্ট গুলো হবে একটা নোড, এবং ওই নোডে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে কি হবে, যুক্ত থাকবে। কন্টিনিউইটি কন্ডিশন হচ্ছে ধরেন একটা এলিমেন্টের যে সাইড আরেকটা এলিমেন্টের সাথে যুক্ত আছে, আমি একটা এলিমেন্টকে অ্যানালাইসিস করলাম, করে দেখলাম ওই এলিমেন্টের রাইট সাইডের ওই নোডটা, রাইট সাইডের নোডটা নিচের দিকে ধরেন 1 ইঞ্চি ডিসপ্লেস হয়েছে। কল্পনা করতে পারতেছেন? ধরেন একটা লাইন এলিমেন্ট, এটার দুইটা নোড, একটা লেফটে একটা রাইটে, এটা দেখাইতে হবে। জি স্যার, এটা স্যার দেখাইতে পারবো। লাইন এলিমেন্ট দেখাচ্ছি সিম্পল, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তাহলে এখানে এলিমেন্ট কয়টা? এলিমেন্ট স্যার তিনটে। এলিমেন্ট তিনটে, না, আমরা নোড তিনটে। নোট তিনটে, এলিমেন্ট একটা। এলিমেন্ট একটা, এলিমেন্ট স্যার একটা, এলিমেন্ট দুইটা নোট স্যার। তিনটা। এলিমেন্ট দুইটা। নোড গুলাই তো এলিমেন্টকে ভাগ করে দিচ্ছে, একটা এলিমেন্টের মধ্যে কি আবার নোড থাকবে? এলিমেন্টের সংজ্ঞা কি ছিল? এলিমেন্টের সংজ্ঞা ছিল হচ্ছে ছোট ছোট বডি গুলো একটা আরেকটা নোডের মাধ্যমে কানেক্টেড হবে। নোডের মধ্যে কানেক্টেড হলে এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে নোডের মাঝখানে যে স্প্যানের মতো করে আমরা যেটা দেখতেছি সেটা তো একটা এলিমেন্ট। এটা 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার। তাহলে ভাই 2 হয় না কেন? আরে বাবা, যে 2 হচ্ছে। ওকে, 2 নাম্বার এলিমেন্ট। আর এইগুলো হচ্ছে নোড, ঠিক আছে? জয়েন্ট গুলো হচ্ছে নোড। আমি এখন যে কথাটা বলতেছিলাম, ধরেন আপনি 1 নাম্বার এলিমেন্টের অ্যানালাইসিস করছেন, করে দেখছেন এই যে এই নোডটা আছে না মাঝখানে, এই নোডটা এই নিচের দিকে 1 ইঞ্চি ডিসপ্লেস করছে, 1 ইঞ্চি। সাপোজ এটাকে আমি ইয়া করলাম, মাইনাস সাইন দিলাম নিচের দিকে, তো 1 নাম্বার এলিমেন্ট। এখন 2 নাম্বার এলিমেন্টও যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে এই নোডটাকে নিচের দিকে মাইনাস 1 ইঞ্চি ডিসপ্লেস হতে হবে। এটাই হচ্ছে কন্টিনিউইটি কন্ডিশন। বুঝা গেছে? বুঝা যায় নাই? বুঝছি স্যার, মানে ডিসপ্লেসমেন্ট স্যার দুই দিকে সমান হবে, এই সমান হওয়াটাই তো কন্টিনিউইটি। ওইটাই তো আসলে সত্য, না তো সত্য হইলো না, মানে জি স্যার। এগেইনস্ট ন্যাচারাল ল হয়ে যাবে, তাই না? জি স্যার। আমরা যদি একটা এলিমেন্ট কনসিডার করি, আমরা যখন দেখি এলিমেন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট হয়, তো সেটা যখন একটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়, সে সাথে অন্য পয়েন্টকে নিয়েই তো ডিসপ্লেস করে নাকি? নাহলে তো সে ভেঙে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে, তাই না? তো এইটাই হচ্ছে কন্টিনিউইটি কন্ডিশন। এই যে সেই রেসপন্সটাকে সে কন্টিনিউয়াসলি পাস করতেছে এক পাশ থেকে আরেক পাশে।
স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। কন্টিনিউটি কন্ডিশনকে বলা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স। 3 নম্বর হচ্ছে কনস্টিটিউটিভ রিলেশনস। কনস্টিটিউটিভ রিলেশনস হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ অথবা স্ট্রেস স্ট্রেন। হ্যাঁ, এই রিলেশনশিপ গুলোকে বলা হয় কনস্টিটিউটিভ রিলেশন। এগুলো আমরা যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। বাউন্ডারি কন্ডিশন 4 নাম্বার হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আমরা কিছু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই জিনিসগুলো এখানে বাউন্ডারি কন্ডিশন হিসেবে আসবে আমাদের সামনে। সেই বাউন্ডারি কন্ডিশনের ইনিশিয়াল ভ্যালু থাকবে, বাউন্ডারি ভ্যালু থাকবে যদি এটা ফ্লুইড ফ্লো বা এই ধরনের ওয়াটারের কোনো প্রবলেম হয় বা মাস ট্রান্সপোর্টের প্রবলেম হয়, তখন কিন্তু ইনিশিয়াল ভ্যালু আর বাউন্ডারি ভ্যালু এই জিনিসগুলো নিয়ে আমরা ডিল করি। আর স্ট্রাকচারের ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন সাধারণত কে প্রোভাইড করে জানেন? স্ট্রাকচারের বাউন্ডারি কন্ডিশন প্রোভাইড করে হচ্ছে সাপোর্ট। আমরা যখন প্রবলেম সলভ করব তখন দেখবো। ধরেন এটা একটা, আমি এই যে নোড দেখাচ্ছি না, এটা কিন্তু আসলে দেখা যাবে স্ট্রাকচারটা দেখতে এরকম। এখানে একটা ফিক্স সাপোর্ট ছিল, এই জায়গায় একটা পিন সাপোর্ট ছিল, আর এখানে একটা রোলার সাপোর্ট ছিল। একটা ট্যাব কিনতে হবে, মানে টাচ স্ক্রিন সহ, ওটাতে আঁকতে হবে সুন্দর করে। এভাবে ল্যাপটপে আঁকা যায় না। আচ্ছা, বোঝা যাচ্ছে? এটা একটা বিম আর কি, মানে এই জিনিসটা আমি এখানে আঁকছি। এই নোড, আমি যদি নোডের নাম দেই, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই এ বি সি টা আসলে দেখতে এরকম ছিল। সেটাকে আমরা আসলে ভেঙে ভেঙে প্রথমে ফাইনাইট এলিমেন্ট যখন করি, স্টিফনেস মেথডের কিন্তু বেসিক কিন্তু স্টিফনেস মেথড আপনারা পড়ছেন কিনা আমি জানি না। ডাইরেক্ট স্টিফনেস মেথডে এরকম করা হয় যে প্রথমে সব সাপোর্টকে তুলে নেওয়া হয়, যে কোনো সাপোর্ট আসলে নাই, দেন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হয়। বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই সাপোর্ট গুলা, প্রথমে ধরতেছি এই সাপোর্টটা পুরোপুরি ফ্রি, তারপর যখন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি তখন বলি যে হ্যাঁ, এই সাপোর্ট আসলে ফ্রি না, এই সাপোর্টের সবকিছুই রেস্ট্রেইনড হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সাপোর্টটা উপরে যেতে পারে না, নিচে যেতে পারে না, মুভমেন্ট হয় না। তাহলে এই সাপোর্টের এই রেস্ট্রেইন গুলো যেহেতু হয় না, এগুলো এই রেসপন্স গুলো জিরো। তার মানে এই সাপোর্টটা, মানে এই নোডটা ডিসপ্লেস হবে না, ভার্টিক্যালি হোক বা হরিজন্টালি হোক, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো। এই যে আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে আননোনের সংখ্যা কিন্তু অনেক কমে যায়। এইভাবে করে এই ভ্যালু গুলো হয়। নাজমুল আবার হাত উঠাইছেন, নাজমুল কি বলবা? স্যার হাত তুলছে আমি স্যার, মোমেন্ট। আচ্ছা, নাজমুল কি আগে থেকে হাত উঠানো? হ্যাঁ, মোমেন সাহেব বলেন। স্যার আমরা যে নোটগুলা ক্যালকুলেশন করব, আমরা নিয়ে আসবো এই নোটগুলো তো স্যার যেখানে সাপোর্ট আছে ওইখানেই আমরা নোটগুলা ইয়ে করব, কনসিডার করব না? না আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমার ইচ্ছা মতো আমরা ধরে নিব? না, যদি যেখানে সাপোর্ট আছে বা জয়েন্ট আছে, মেইন কথা যেখানে জয়েন্ট থাকবে ওই জায়গায় নোট করি আমরা। আমরা এখন সিম্পলি আগে চিন্তা করি, আমি একটা বিম দেখাচ্ছি তো, এখানে আপনি সাপোর্টের জন্য বলতেছেন, আমরা ইন ডেপথে যাবো। এই মানে এই বিমটাকে নট নেসেসারি আমাকে এই দুইটা এলিমেন্টই কনসিডার করতে হবে। এটাকে আমি এইভাবে বলতে পারি যে মিনিমাম দুইটা এলিমেন্ট নিতে হবে, বাট ম্যাক্সিমাম কিন্তু আমরা আরো অনেক বেশি এলিমেন্ট নিতে পারবো না। আমি যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিখলে নি, আপনি জিনিসটাকে যত ছোট চাই তত ছোট পারবো। ওই ক্ষেত্রে কিন্তু মানে শুধু সাপোর্টেই যে নোট দিব নট নেসেসারি, বাট সাপোর্টে নোট থাকতে হবে, কিন্তু সাপোর্টে নোট থাকতে হবে, এটা হচ্ছে কনসেপ্ট। বুঝছি স্যার, সাপোর্টে নোট থাকবে, এটা ম্যান্ডেটরি। আর বাকি আমরা যদি বাকি আমি যদি ভিতরে ছোট ছোট ভাগ করি ওখানে আমরা দিতে পারবো রাইট সাইডে। ওকে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশনে গেল। তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল আর নিউমেরিক্যাল সলিউশন। এবার হচ্ছে লাস্ট পোরশনটা যেটা আমরা ফোকাস করতেছি, এইখানে একটু খেয়াল করেন ভালো করে। যদিও অবলিক দেওয়া হয়েছে, কিন্তু আমরা যেহেতু করতেছি ফাইনাইট এলিমেন্ট মেথড, এবং লাস্ট ক্লাসে আমি এটা ক্লিয়ার করছিলাম যে ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসলে কি মেথড, অ্যানালাইটিক্যাল না নিউমেরিক্যাল?
নিউমেরিক্যাল মেথড স্যার। নিউমেরিক্যাল মেথড। সো এখানে আমরা যেটার উপর জোর দিব সেটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন। এখানে আমরা বোঝানোর জন্য জাস্ট লিখছি যে ম্যাথমেটিক্যাল মডেলের সলিউশনটা অ্যানালাইটিক্যাল হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে, বাট আমরা ফাইনাইট এলিমেন্টের সময় আমাদের সলিউশন সবসময় কি হবে, নিউমেরিক্যাল সলিউশন হবে, অ্যানালাইটিক্যাল সলিউশন আসলে হবে না, কারণ ফাইনাইট এলিমেন্ট মেথড ইটসেলফ এ নিউমেরিক্যাল মেথড। এবার আসি তাহলে বাকি যে দুটো মডেল, এক্সপেরিমেন্টাল মডেল আর ভ্যালিডেশন মডেল। এক্সপেরিমেন্টাল মডেল তাহলে কি, স্টেপস অফ এক্সপেরিমেন্টাল মডেলিং। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু সবার কাছে ক্লিয়ার করি, থিওরি গুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে হবে। যদি অফলাইন পরীক্ষা হয় লাস্টে, যে সেমিস্টারের দিকে যেটা হবার কথা, ইউনিভার্সিটিতে গিয়ে ক্লোজ বুক এক্সাম অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়, তখন কিন্তু থিওরি থাকবে। আর যদি কখনো ওপেন বুক হয় বা মিড টার্ম নিতে হয় বা হোয়াট এভার, ফাইনালেও যদি ওপেন বুক নিতে হয়, তখন কিন্তু কোনো থিওরি আমি দিব না। থিওরি দেখে দেখে লিখে অ্যান্সার দেওয়ার কোনো মানে হয় না, তখন কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্স থাকবে, ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, বই খোলা থাকবে, যা খুশি করবেন, কিন্তু বুঝে বুঝেই করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। কিন্তু যদি পরীক্ষায় ইয়াতে হয়, তখন কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন থেকে ওই প্রস্তুতি নিয়ে রাখাই ভালো, এগুলো মুখস্থ করে ফেলা ভালো। আচ্ছা, এক্সপেরিমেন্টাল মডেল আর ভ্যালিডেশন মডেল, এগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করবো, কারণ আমাদের আসলে মেইন জিনিস কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথডে ওই ম্যাথমেটিক্যাল মডেলটা, এবং সেটাই আমরা ক্লিয়ারলি দেখলাম যে আমরা যখন কাজ করব তখন হয় সেটাকে লাম্প মাস করব, অথবা কন্টিনিউয়াস মানে লাম্প মাস সিস্টেমের মধ্যে ডিসক্রিট মডেল করব, অথবা কন্টিনিউয়াস মডেল করব। আচ্ছা, এক্সপেরিমেন্ট মডেল তো আমরা একটু শুরুর দিকে এক্সপ্লেইন করছি, শেক টেবিলের উপর যে মডেলটা আমরা তৈরি করব সেটা একটা এক্সপেরিমেন্টাল মডেল। তো সেখানে যেগুলো থাকবে তার মধ্যে প্রথমে হবে স্কেলিং, ফুল স্কেল নাকি রিডিউসড স্কেল, জেনারেটেড উইথ রিপ্রেজেন্টেটিভ ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল গুলো ওই রিপ্রেজেন্টেটিভ ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে কিনা এটা দেখতে হবে। আমরা ধরেন অরিজিনাল স্ট্রাকচার আরসিসি দিয়ে তৈরি, তো সেটার স্ট্রেংথ কে এই ম্যাটেরিয়াল যেটা আমি তৈরি করতেছি সেটা একটা কোরিলেশন আনতে হবে। লোডিংও ঠিক ওইভাবে করে স্কেলিং করতে হবে। ইনস্ট্রুমেন্টেশন, তো স্কেলিং এক্সপেরিমেন্টাল মডেলিং এর একটা খুব বড় জিনিস হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, মানে কি দিয়ে এক্সপেরিমেন্টটা করবেন সেই সেটআপ লাগবে, ধরুন শেক টেবিল সেলফ ইনস্ট্রুমেন্টেশন। দেন স্যাম্পলিং অফ রেজাল্টস, আমি ইনস্ট্রুমেন্টেশন মানে রেজাল্ট টেস্ট সব করলাম, টেস্ট হওয়ার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট গুলোকে স্যাম্পলিং করা বা অ্যানালাইসিস করা বা ক্যাটাগরাইজ করা। দেন এক্সট্রাপোলেটিং টু প্রোটোটাইপ প্রবলেম, প্রোটোটাইপ প্রবলেম হচ্ছে হলো এক্স্যাক্টলি যে জিনিসটা আসলে ফিজিক্যালি ফিল্ডে থাকে সেটাকে প্রোটোটাইপ বলা হচ্ছে এখানে, সেটার সাথে রিলেট করা, যে আমি প্রথমে তো স্কেলিং করে রেজাল্ট পেলাম, তাহলে এবার যদি মেইন তার জন্য হয় অরিজিনাল স্ট্রাকচার হয়, তখন সেটার রেসপন্স তাহলে কিরকম হতে পারে সেটা এক্সট্রাপোলেট করা। আমি জাস্ট একটা ধারণা নিলাম, এক্সপেরিমেন্টাল মডেল নিয়েও বিশাল লেকচার দেওয়া হবে, অত কিছু দরকার নেই। ভ্যালিডেশন মডেল, ভ্যালিডেশন মডেলটা হচ্ছে এই যে আমি এক্সপেরিমেন্ট করতেছি বা একটা অ্যানালাইটিক্যাল মডেল তৈরি করতেছি, তাই না, এক্সপেরিমেন্টের সাথে কি হয়, এই এক্সপেরিমেন্ট অনেক এক্সপেরিমেন্ট করি আমরা, করে করে কিন্তু একটা ডিসিশনে আসি যে এটাকে এভাবে করলে অ্যানালাইটিক্যালি আমি ম্যাথমেটিক্যালি বা ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে সলভ করা যায়। যত ধরনের ইকুয়েশন আসলে আসছে বা তৈরি হয়েছে এগুলোর কিন্তু এক্সপেরিমেন্টাল বেসিস আছে, সেই এক্সপেরিমেন্ট করে করে কিন্তু অ্যানালিটিক্যাল মডেলগুলো তৈরি হয়েছে। অ্যানালিটিক্যাল মডেলকে আবার ভ্যালিডেট করতে হয় যেটা আসলে ঠিক আছে, আমরা একটা মেথড দিয়ে সেটাকে অ্যানালিটিক্যাল মডেলটাকে ফর্ম করলে আরেকটা মেথড দিয়ে ওই একই জিনিসকে ভ্যালিডেট করতে হয়, এটাকে বলে ভ্যালিডেশন বা ভ্যালিডেশন মডেল। কনফার্মিং নো কন্ট্রাডিকশন উইথ ন্যাচারাল ল, ন্যাচারাল ল এর সাথে কন্ট্রাডিকশন থাকা যাবে না। ইউজিং অ্যাকচুয়াল ফিল্ড মেজারমেন্ট, ইউজিং মেজারমেন্টের অ্যাকচুয়াল ভ্যালুগুলো ব্যবহার করতে হবে। এনশিওরিং কনসিস্টেন্সি উইথ প্রিভিয়াসলি পাবলিশড ভ্যালিডেশন রেজাল্ট, ভ্যালিডেশনের এরকম রেজাল্ট গুলো পাবলিশ থাকে বিভিন্ন জার্নালে, এই রেজাল্ট গুলো থাকে, সো ওদের সাথে মিলাতে হবে আমার ভ্যালিডেশন রেজাল্ট। এক্সট্রাপোলেশন ফ্রম somewhat similar cases, সিমিলার কেস যদি এরকম থাকে লিটারেচারে সেগুলোর সাথে মিলাতে হবে, কম্পেয়ার করতে হবে। কম্প্যারিজন উইথ সলিউশনস obtained by other numerical techniques, আমি একটা ধরুন ফাইনাইট এলিমেন্ট টেকনিক দিয়ে বের করতেছি, নিউমেরিক্যাল মেথডটা আরো আছে, আমার রেজাল্টটা অন্য নিউমেরিক্যাল মেথডের সাথেও কম্পেয়ার করে দেখতে হবে।
এইভাবে করে ভ্যালিডেশনটা করা হয়। এই প্রসেসটা হচ্ছে ভ্যালিডেশন মডেল। সো এটা আসলে কোনো ওই ধরনের ওই ম্যাথমেটিক্যাল মডেল টাইপের আর কি। এক্সপেরিমেন্ট মডেল তো দেখা যায়, ম্যাথমেটিক্যাল মডেল দেখা যায় না। ইন বিটুইন সফটওয়্যারের ভিতরে থাকে ম্যাথমেটিক্যাল মডেল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্যাল কোডস, অ্যালজেব্রিক ইকুয়েশনস। আর এক্সপেরিমেন্টাল মডেলটা আমাদের চোখের সামনে থাকে। মডেল বলতে আমরা ওই জন্য ওইটাকেই বুঝি। আর ভ্যালিডেশন মডেল হচ্ছে এই এক্সপেরিমেন্টের সাথে অ্যানালাইটিক্যালকে একটা লিংক করার মাধ্যমে ভ্যালিডেশন মডেল করা। তো আমরা টাইপস অফ মডেল দেখতেছিলাম এতক্ষণ। এখন যেটা বলছি সেটা হচ্ছে টাইপস অফ মডেলিং অন দ্য বেসিস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সফটওয়্যার কিভাবে কাজ করে মডেল নিয়ে, সেটার উপর ভিত্তি করে মডেলিং আবার দুই প্রশ্নটা পার্থক্য বোঝা গেছে। এটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের উপর বেস করে মডেলিং এর টাইপ। আর এতক্ষণ পড়ছিলাম যে মডেল কত প্রকার, ওই যে ম্যাথমেটিক্যাল মডেল, এক্সপেরিমেন্টাল মডেল। তো ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে এক্সপ্লেন করার জন্য মডেল গুলো লাগে। এখন সফটওয়্যার কিভাবে আবার মডেলিং করে সেটা আবার ওয়ে দুই রকম। সফটওয়্যার হয় এক্সপ্লিসিট মডেলিং করে, নাহলে ইমপ্লিসিট মডেলিং করে, দুই ভাবে। ফার্স্ট ইমপ্লিসিট মডেলিং। ইমপ্লিসিটটা কি? When software automatically generate mathematical models of physical problems is called implicit modeling. সফটওয়্যার যখন নিজেই অটোমেটিক্যালি জেনারেট করে ফেলে, যেমন ইটাপস আপনারা যেটা দেখেন, ইটাপসে আমরা নাম্বার অফ ডে, নাম্বার অফ দিলে, নাম্বার অফ স্টোরি দিলে চলে আসে না মডেল ডিরেক্টলি। প্রথমে মডেল আসে না, আসলে গ্রিডটা চলে আসে। গ্রিডের মধ্যে তারপরে মডেল করতে হয়, সেখানে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করে, সেকশন প্রপার্টি ডিফাইন করে সেগুলো ড্র করতে হয়। ড্র করলে আলটিমেটলি মডেলটা আসলে দাঁড়া করা যায়। সো এইগুলো হচ্ছে ইমপ্লিসিট মডেলিং, এবং এই সফটওয়্যার গুলোকে বলা হয় ইমপ্লিসিট মডেলিং সফটওয়্যার। আর এক্সপ্লিসিট মডেলিং কখন? যখন সফটওয়্যার ডাজ নট অটোমেটিক্যালি জেনারেট ম্যাথমেটিক্যাল মডেল। সে অটোমেটিক্যালি জেনারেট করে না। মানে আমি বললাম নাম্বার অফ ডে 4, নাম্বার অফ স্টোরি 4, সেটা 4তলা গ্রিড দিয়ে দিল, এত সোজা না। সেটা হচ্ছে এক্সপ্লিসিট মডেলিং। সেখানে কি করতে হয়? সেখানে তাকে সফটওয়্যার আমাকে স্বাধীনতা দিয়ে দেয় আসলে। মানে সফটওয়্যারকে আমি শিখাই দিব কিভাবে সে ওই জিনিসটাকে পাস করবে, কোথায় কোথায় নোড হবে, নোড গুলো কি দিয়ে কানেক্ট হবে, সেইগুলোর ম্যাটেরিয়াল কেমন হবে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ কেমন হবে, আলাদা আলাদা করে সবকিছু আলাদা করে ডিফাইন করতে হয় ওখানে। এটাই হচ্ছে মানে ফাইনাল এলিমেন্ট মডেলিং, যেটা এক্সাক্ট ফাইনাল এলিমেন্ট মডেলিং, সেটা হচ্ছে এক্সপ্লিসিট মডেলিং। মিটঅ্যাপসের বা স্যাপের মডেলিং কিন্তু ফাইনাল এলিমেন্ট মডেলিং। হ্যাঁ, ওদের মডেলিংটা হচ্ছে ইমপ্লিসিট মডেলিং, যেটাতে ডিরেক্টলি কমান্ড দিলেই সে একটা পুরো বডি তৈরি করে, একটা পুরো বিম তৈরি করে। কিন্তু এক্সপ্লিসিট মডেলিং এ যখন আমরা করব, ওরা কিন্তু পুরো বডি করলেও আমাকে জিজ্ঞেস করবে আগে ডিসক্রিটাইজেশন কতগুলো সেকশনে ভাগ করব। এটা কিন্তু কোনো জিজ্ঞেস করে না যে পুরো বিমের যে লেংথ যে আমি দিচ্ছি 10 ফিট, বা কলামের হাইট যে 10 ফিট, এই 10 ফিটের কোথায় কোথায় আমাকে আবার নোট নিতে হবে। কোথাও নোট নেই না কিন্তু ইটাস নেয়। ইটাসকে নোট কিন্তু দিতে হয় এক্সট্রা করে। ইটাস শুধুমাত্র জয়েন্টে আমরা ইটাসকে নোট দিই, কারণ আমরা যখন প্রফেশনাল প্র্যাকটিসে যেসব সফটওয়্যার দিয়ে আমরা বিল্ডিং মডেল করি, সেখানে এগুলোর দরকার হয় না। এগুলো রিসার্চ পারপাজে লাগে। স্পেশাল কিছু রেসপন্স যখন আমরা জানতে চাই, তখন এক্সপ্লিসিট মডেলিং বা ফাইনাল এলিমেন্ট মডেলিংটা লাগে, অথবা ইরেগুলার স্ট্রাকচার হলে তখন লাগে। এই কারণে আসলে ইটাসে নাই। আর এক্সপ্লিসিট মডেলিং তাহলে বোঝা যাচ্ছে তো, যখন আমাকে ফাইনাইট এলিমেন্টের যে মেশিং দিতে, মানে ডিসক্রিটাইজেশনের ইনফরমেশন দিতে হবে। আমি যদি কোনো একটা সেকশন তাকে বলি যে এই বিমটার সেকশন এরকম, তখন সে আমার কাছে ডিসক্রিটাইজেশন জানতে চাই যে এই বিমের সেকশনকে আমি কতটা এলিমেন্টে ভাগ করতে চাই। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই জিনিসগুলো আসে হচ্ছে এনসিস, ওপেনসিস, অ্যাবাকাস, এই সফটওয়্যার গুলো, যেগুলো আসলে আমরা গত ক্লাসে পড়ছি। মনে আছে গত ক্লাসে এই সফটওয়্যার আর ইটাপস এইগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছিল। কি কি ভাগ হয়েছিল? স্পেশাল পারপাস সফটওয়্যার আর জেনারেল পারপাস সফটওয়্যার, মনে আছে? শেষের দিকে ছিল। এনসিস, ওপেনসিস, অ্যাবাকাস এগুলো হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার। মানে এই সফটওয়্যার দিয়ে সবাই কাজ করতে পারে। সিভিল ইঞ্জিনিয়াররাও করে, ইলেকট্রিক্যালরাও করে, মেকানিক্যালরাও করে, ডাক্তারও করে, সবাই এক সফটওয়্যার দিয়ে কাজ করে। জেনারেল পারপাস, সবকিছু মডেল করা যায়। আর ইটাস গুলো সিভিল ইঞ্জিনিয়ারই ব্যবহার করে। স্যাপ শুধু সিভিল ইঞ্জিনিয়ারের ব্যবহার করে, কারণ এগুলো স্পেশাল পারপাস সফটওয়্যার, শুধুমাত্র বিল্ডিং ডিজাইনের জন্য এগুলো করা হয়।
এই জিনিসগুলোর মাধ্যমে আসলে আমরা আলাদা করলাম। এবার হচ্ছে ফ্লো চার্ট অফ ফাইনাইট এলিমেন্ট মেথড। ফ্লো চার্টের মাধ্যমে আমরা যদি দেখি যে ফাইনাইট এলিমেন্ট মেথডের প্রসিডিউরটা কি, 5টা স্টেপ ভাগ করা যায়। প্রথমে হচ্ছে আইডিয়ালাইজেশন অফ ফিজিক্যাল প্রবলেম, যেখানে আমরা নাম্বার আকারেও দিছি ফিজিক্যাল প্রবলেমের আইডিয়ালাইজেশন। আইডিয়ালাইজেশন আজকে শুরুতে পড়ছি, কোনটাকে আইডিয়ালাইজেশন বলে? কে বলবেন? সবাই আছেন নাকি গেছেন গা? আছি স্যার, আপনার ক্লাস রেখে যাওয়া যায় স্যার? ভাই আইডিয়ালাইজেশন কোনটা? আমাদের স্লাইডে এটা আছে স্যার একটা ফিজিক্যাল সিস্টেম। হ্যাঁ, এটা স্যার একটা ফিজিক্যাল সিস্টেম, এটা মানে একটা সিস্টেম আছে স্যার, ফিজিক্যাল সিস্টেম। না ওটা তো ঠিক আছে, ফিজিক্যাল সিস্টেম। আজকে আমি দেখাইছিলাম কাকে আইডিয়ালাইজেশন বলে। এই যে ফার্স্ট লাইনটা কি? জি স্যার। কি আইডিয়ালাইজেশন তাহলে কি? ম্যাথমেটিক্যাল মডেল যেটা ম্যাথমেটিক্যাল মডেল আছে ওটাকে আইডিয়ালাইজেশন বলা হয়। ওইটাকে আইডিয়ালাইজেশন বলে। হ্যাঁ, মাথা ঢুকছে এখন, মনে থাকবে আইডিয়ালাইজেশন। জি স্যার। ডিসক্রিটাইজেশন জি মনে স্যার। আছে তো? জি স্যার। এই জিনিসগুলো আমি বারবার বলতে যাতে একবার মাথায় ঢুকে যায়। আইডিয়ালাইজেশন, ডিসক্রিটাইজেশন, ম্যাথমেটিক্যাল মডেলটা হচ্ছে আইডিয়ালাইজেশন, আর ছোট ছোট ভাগ করার প্রসেসকে বলা হয় ডিসক্রিটাইজেশন। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ওই আইডিয়ালাইজেশন অফ ফিজিক্যাল প্রবলেম, মানে ফিজিক্যাল প্রবলেমের কি একটা ম্যাথমেটিক্যাল মডেল আমরা জেনারেট করব, সেটাই হচ্ছে আইডিয়ালাইজেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মডেল ফর্মুলেট করব। মানে কি, ওই ম্যাথমেটিক্যাল মডেল পাওয়ার পরে ওই বডিকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো। এই যে ছোট ছোট ভাগে ভাগ করলাম, ফাইনাইট এলিমেন্ট তৈরি করলাম, সেখানে আমি এলিমেন্ট সিলেক্ট করলাম, নোড আসলো, এলিমেন্ট আসলো, সব এসে গেছে। তাহলে ফাইনাইট এলিমেন্ট মডেল ফর্মুলেট হয়ে গেছে। থার্ড স্টেপ হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল মডেলের উপর বেসিস করে তো আসলে ফাইনাইট এলিমেন্ট মডেল করা হয়। এখন ফাইনাইট এলিমেন্ট মডেলটাকে সলভ করতে হবে, বা ম্যাথমেটিক্যাল মডেলও আমরা বলতে পারি, ম্যাথমেটিক্যাল মডেলকে সলভ করতে হবে। সলভ করা মানে কি, ওই যে আমরা কিন্তু শুরু থেকেই বলছি যে স্ট্রাকচারাল প্রবলেম গুলোতে সবসময় আননোন থাকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট। কে আননোন থাকে? ডিসপ্লেসমেন্ট। ওই জন্য একটু আগে আমি যখন নোড দুজনের কন্টিনিউটি বুঝাচ্ছিলাম, আমি কিন্তু বলছিলাম যে কমন নোডের ডিসপ্লেসমেন্ট সমান, মানে একজনের -1 ইঞ্চি হলে আরো একজনের -1 ইঞ্চি, পাশে যে এলিমেন্ট আছে ওর জন্য যে কমন নোড তাদের -1 ইঞ্চি, মানে সেম হবে। আমি কিন্তু সবসময় দেখবেন ডিসপ্লেসমেন্ট দিয়ে রেসপন্সের জিনিসটা ফোকাস করি, কারণ এই স্ট্রাকচার মেথড গুলোতে সলিউশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করা, নোড গুলা ডিসপ্লেসমেন্ট বের করা। 4 নাম্বার হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। হ্যাঁ, ফাইনাইট এলিমেন্ট মডেলের সলিউশন করার পরে আমি রেজাল্ট গুলো ইন্টারপ্রেট করব। ইন্টারপ্রেট করব কিভাবে? এই যে রেজাল্ট যে আসছে, এই রেজাল্টটা মানে জাস্ট নোট ডাউন করা বলতে পারি সিম্পলি, অথবা এটা ফিজিবল কিনা, রেজাল্টটা আসলে ঠিক আছে কিনা, এই জিনিসটার একটা আইডিয়া নেওয়া। দেন রিফাইন অ্যানালাইসিস। এটা কি রকম হয়, সফটওয়্যারে যখন আমরা বড় বড় প্রবলেম সলভ করি, দেখা যায় অনেক সময় কিছু এরর হয়, যেটা আমি যে পরের স্লাইডে দেখাচ্ছি, ওখানে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ওইটাকে আমরা রিফাইন অ্যানালাইসিস বলি। মানে আমরা ধরেন এইখানে প্রসিডিউরে যখন আমি ডিসক্রিটাইজ করছি, যে এলিমেন্টে ভাগ করলাম, কোন একটা সমস্যা হয়েছে বা কোনো কিছু কনভার্জ হয়ে যাচ্ছে, সে তার কন্ডিশন অনুযায়ী সফটওয়্যারটা সলভ করতে পারতেছে না। সলভ করতে না পারলে আমরা ডিসক্রিটাইজেশনের ভ্যালুগুলো চেঞ্জ করে দেই, দেন আবার অ্যানালাইসিস দেই, তখন আস্তে আস্তে সে রেজাল্টটা কনভার্জ করে। এটাকে বলে রিফাইন অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিসটাকে আবার রান করানো। এই জিনিসটা এখন অতটা বুঝবেন না, হালকা হালকা লাগবে। এটা আমরা যখন ইন ডেপথ আরো যাবো, প্রবলেম করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। এটার কথা বলতেছিলাম, এটা হচ্ছে স্টেপস অফ ফিজিক্যাল সিমুলেশন প্রসেস। আমরা যদি ওই স্টেপ ফ্লো চার্টটাকে আরো ক্লিয়ারলি দেখতে চাই, তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু জিনিসটা এক্সপ্রেস করতে পারি। প্রথমে আমরা দেখলাম ফিজিক্যাল প্রবলেম, তাহলে ফিজিক্যাল প্রবলেমকে আইডিয়ালাইজেশন করে ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব, কারণ ওই প্রসেসটাই তো আসলে আইডিয়ালাইজেশন, একটু আগে আমরা দেখলাম। দেন ম্যাথমেটিক্যাল মডেলকে ডিসক্রিটাইজ করে কি ফাইনাইট এলিমেন্ট মডেল তৈরি করব, ছোট ছোট ভাগ করে ফেললাম।
দেন ফাইনাইট এলিমেন্ট মডেলকে আমরা সলিউশন করব, মানে তার তাকে সলভ করে সব ডিসপ্লেসমেন্ট বের করব, নোডাল ডিসপ্লেসমেন্ট, নোডাল স্ট্রেস, এই জিনিসগুলো বের করলে ফাইনাইট এলিমেন্টের সলিউশন হয়ে গেল। ধরেন প্রথমবার আমি একবার এভাবে রান করলাম, করার পরে সলিউশনে আমি এরর পাইলাম। ওই যে বললাম না, যেখানে বলছিলাম ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট, রেজাল্ট সামহাউ ইন্টারপ্রেট করে দেখি আমরা যে আমাদের সলিউশনে একটু এরর আসছে। হ্যাঁ, তখন আমরা আবার ব্যাক করলাম। যদি শুধুমাত্র সলিউশন এরর হয়, তখন আবার ফাইনাইট এলিমেন্ট মডেলে গিয়ে যেটার কারণে সলিউশন এরর হয়েছে সেটা ঠিক করলে আবার রান দেওয়া যাবে। এটা একটা গেল, হয় দেখা গেল যে আমার সলিউশন এখন ঠিক আসছে, ওকে প্রসেস শেষ। যদি শুধুমাত্র সলিউশন এরর না এসে সলিউশন প্লাস ডিসক্রিটাইজেশনেরও এরর থাকে, তখন আমরা এই স্টেপ থেকে আবার 2 নম্বর স্টেপে ব্যাক করব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মডেলে ফিরে আসবো। ফিরে এসে ডিসক্রিটাইজেশন এখন চেঞ্জ করে দেব। সাপোজ আমি বিমটাকে প্রথমে 100টা এলিমেন্টে ভাগ করছিলাম, দেখা যাচ্ছে 100টা এলিমেন্টে ভাগ করলে নিচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, আমি সেটাকে বাড়াবো অথবা কমাবো, হয় 150টা করলাম বা 90টা করলাম। সাপোজ 100টা সে নিতে পারতেছে না, কিছু একটা সমস্যা হয়েছে। এই যে আমি ডিসক্রিটাইজেশনটা চেঞ্জ করলাম, তাহলে ডিসক্রিটাইজেশন চেঞ্জ হয়ে গেলে আবার ফাইনাইট এলিমেন্ট মডেলও চেঞ্জ হবে, তাহলে সলিউশনও চেঞ্জ হবে, দেন আবার নতুন রেজাল্ট আসবে। যদি তাও না হয় তাহলে কি হবে, আইডিয়ালাইজেশন, ডিসক্রিটাইজেশন এবং সলিউশন সবারই যদি এরর থাকে, তাহলে আমরা এই লাস্ট স্টেপ থেকে আবার কোথায় চলে যাব, ফার্স্ট স্টেপে ফিজিক্যাল প্রবলেমে চলে আসবো। ফিজিক্যাল প্রবলেমে চলে এসে আমাদের আইডিয়ালাইজেশনটাকে ঠিক করব। তার মানে হচ্ছে আমার আইডিয়ালাইজেশন করতেই ভুল হয়েছিল, কি মানে ম্যাথমেটিক্যাল মডেল করতে, যে ধরেন সামহাউ অ্যালজেব্রিক যে ইকুয়েশন আমরা তৈরি করছি বা ডিফারেনশিয়াল অর্ডিনারি ইকুয়েশন যেটাই তৈরি করছি কন্টিনিউয়াস মেথড মডেলের ক্ষেত্রে, আর অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে লাম্প মাস মডেলের ক্ষেত্রে, তো সবকিছুই দেখা যাচ্ছে আমার কোনোভাবে ভুল হয়েছে। ভুল হলে আমার এখান থেকে আবার ঠিক করতে হবে, আইডিয়ালাইজেশন ঠিক করতে হবে, দেন ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে ডিসক্রিটাইজেশন নতুন করে করব, দেন আবার নতুন করে সলিউশন করব। পুরো প্রসেসটা বুঝে গেছে যে কোন ধরনের এরর হলে আবার কোথায় ব্যাক করতে হবে? আছেন সবাই? স্যার আছি। এই যে সলিউশন এরর হলে থার্ড স্টেপে, ডিসক্রিটাইজেশন প্লাস সলিউশন হলে সেকেন্ড স্টেপে, আর যদি আইডিয়ালাইজেশন, এই যে এই জিনিসগুলো আর কি, এই নামগুলো আমরা এখানে আবার লিখছি, খেয়াল করেন। এই যে সলিউশন, এখানেও সলিউশন, সলিউশন এরর, ডিসক্রিটাইজেশন, এটা ডিসক্রিটাইজেশন প্লাস সলিউশন, এটা আইডিয়ালাইজেশন, তাহলে আইডিয়ালাইজেশন প্লাস ডিসক্রিটাইজেশন প্লাস সলিউশন, কিউমুলেটিভ আর কি এক ধরনের। জি স্যার। তাহলে ইচ স্টেপ মে এক্সপেরিয়েন্স এরর, প্রত্যেক স্টেপেই এরর থাকতে পারে। ফাইনাইট এলিমেন্ট মেথড মানে এরর থাকবে, এবং আমরা আস্তে আস্তে যখন প্রবলেম দেখব তখন আমরা দেখব আসলে যে আমরা আসলে কতটুকু কনভার্ট করতে পারি। কারণ এই কেন আমরা একটু দেখবো যে কেন আসলে আমাদের এই নিউমেরিক্যাল মেথডের যে মানে রেজাল্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালের সাথে 100% কখনোই মিলবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তবে এটা ঠিক, আমি যত বেশি এলিমেন্ট নিব এবং আমি জানবো যে কোথায় কোথায় এলিমেন্ট বেশি নিতে হবে, এই জিনিসগুলো জানলে আমার রেজাল্ট কাছাকাছি আসবে। হ্যাঁ, কিন্তু পুরোপুরি এক্সাক্ট রেজাল্ট কখনোই আসবে না ফাইনাইট এলিমেন্ট মেথডে। এগুলো আমরা যখন দেখবো, অঙ্ক করব, আমাদের জ্ঞান আরো বাড়বে, তখন এটা ক্লিয়ার হবে। তো প্রশ্ন আসবে, তাহলে স্যার আমরা এটা কেন করতেছি? সেটার উত্তর লাস্ট ক্লাসে দিছি না, কেন ফাইনাইট এলিমেন্ট মডেল করি? যখন একটা কমপ্লেক্স হয়, একটা শেপ, জিওমেট্রিক শেপ যখন কমপ্লেক্স, হ্যাঁ, যেটাকে আমরা অ্যানালিটিক্যালি এক্সপ্রেস করতে পারি না, সেটার ক্ষেত্রেই ফাইনাইট এলিমেন্ট মেথডকে করতে বলা হয়েছে। ঠিক আছে, যে কথাটা আমি বললাম যে কেন আসলে এক্সাক্ট না, সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি এই স্লাইডে। তার আগে আমরা বলি যে ম্যাথমেটিক্যাল মডেল অন দ্য বেসিস অফ সলিউশন। এখনো কিন্তু ম্যাথমেটিক্যাল মডেলের টাইপস নিয়ে আমরা আছি, একটা তো মডেলের টাইপস ছিল, এখন ম্যাথমেটিক্যাল মডেলসের টাইপস আসছি। ম্যাথমেটিক্যাল মডেলের টাইপ হচ্ছে দুইটা, অ্যানালাইটিক্যাল মডেল আর নিউমেরিক্যাল মডেল, এই যে সলিউশনের উপর বেসিস করে। আমরা যেহেতু ফাইনাইট এলিমেন্ট মেথড করতেছি, যেহেতু আমাদের অ্যানালাইটিক্যাল মডেলের যে বিষয়টা, কারণ অ্যানালিটিক্যাল সলিউশন তো এখানে হবে না, কারণ ফাইনাইট এলিমেন্ট নিচে হচ্ছে নিউমেরিক্যাল মেথড, সো অ্যানালিটিক্যাল মডেলটা আমাদের এখানে লাগবে না। আমরা এখানে যেটা লাগবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল মডেল ফাইনাইট এলিমেন্ট সলিউশনের জন্য।
সো বাট আমরা অ্যানালিটিক্যালের সাথে কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার ফিজিক্যাল প্রথমে তো কিভাবে আসে, স্টেপের প্রথমটাই তো ফিজিক্যাল প্রবলেম না? এই যে দেখেন প্রথমটা কি, ফিজিক্যাল প্রবলেম। প্রথমটা কি, ফিজিক্যাল প্রবলেম। মানে ফিজিক্যাল প্রবলেমকে আইডিয়ালাইজেশন করতে হবে। মানে প্রথম আমার সামনে যা আসছে রিয়ালিটিতে, বাস্তবতায় আমাদের কাছে এক একটা ফিজিক্যাল প্রবলেম আছে, সেই প্রবলেমকে আমার সলভ করতে হবে। সেজন্য আমরা প্রথমে প্রবলেমটাকে ম্যাথমেটিক্যাল ফর্ম দেই। ধরেন ফিজিক্যাল প্রবলেমটা হচ্ছে একটা সার্কেল, একটা বৃত্ত। এই সার্কেলের এরিয়া বের করতে হবে। আমরা সবাই জানি সার্কেলের এরিয়া সূত্র কি, a is equal to pi r square, তাই না? এটা এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, এটা একটা এস্টাবলিশ রুলস, এক্সাক্ট ভ্যালু। এইটাই হচ্ছে অ্যানালাইটিক্যাল মডেল। a is equal to pi r square, এই যে একটা একটা এটা কি 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 ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন না? এই ইকুয়েশনটা কি ইকুয়েশন? এটা কিন্তু একটা বীজগণিতের ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন। এই যে r স্কয়ার টু দি পাওয়ার আছে না, অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এই যে এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, যেহেতু এটা একটা অ্যানালাইটিক্যাল ইকুয়েশন বলতে পারি আমরা, বা অ্যানালাইটিক্যাল মডেল বা ম্যাথমেটিক্যালের অ্যানালাইটিক্যাল মডেল। এবার আসি, আমি যদি এটাকে নিউমেরিক্যালি অন্যভাবে সলভ করতে চাই তখন কি করব? তখন ম্যাথমেটিক্যাল মডেলটাকে নিউমেরিক্যালে নিয়ে যাব। কিভাবে? এই যে পুরো বৃত্তটা আছে, এই বৃত্তকে আমি যদি 6টা ট্রায়াঙ্গেলে ভাগ করি, করা যাবে না? এই যে দেখেন ছোট ছোট আমি যে ক্রস করে 6টা ট্রায়াঙ্গেলে ভাগ করছি। প্রত্যেক ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি না, লম্ব ইনটু ভূমি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যদি আমরা করি প্রত্যেকটার এই জিনিসগুলো আমি জানি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটার এরিয়া পাবো, a1 পাবো, a2 পাবো, a3 পাবো, আলাদা আলাদা করে। ওইটাই কিন্তু আমরা করি, ফাইনাইট এলিমেন্টে ভাগ করছি। আমরা যদি আমাদের মেথডের সাথে কম্পেয়ার করি, বৃত্তকে আমরা 6টা ফাইনাইট এলিমেন্টে ভাগ করছি, আর এলিমেন্ট গুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট। বলা যায় না এরকম 6টা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট দিয়ে আমি বৃত্তকে ভাগ করছি। এখন খেয়াল করেন তো, সবাইকে আসছে বৃত্তের মধ্যে এই জায়গায় একটা সাদা অংশ দেখতেছেন স্ট্রেট লাইনের, এখানে এই প্রশ্নটা কিন্তু আসে নাই। ও আমার এরিয়ার এই যে a1 থেকে a6 এরকম প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের বাইরে বৃত্তের সাথে সারফেস গুলোতে একটা এরিয়া বাদ পড়ে গেছে। তার মানে এখন a ইকুয়াল টু পাই স্কয়ার যা আসবে, হ্যাঁ, আর আমি a1 থেকে a6 যোগ করলে যা পাবো, তাহলে কোনটা আমারটা কি ওটা সমান হবে? কম আসবে না স্যার। বুঝা গেছে? এইটাই হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডের একটা ড্রব্যাক। তাহলে এটা কখন স্যার আরো কাছাকাছি যাইতে পারবো আমরা, বলেন তো? যত বেশি এলিমেন্ট নিব তত বেশি কাছাকাছি যাইতে পারবো। আমি এখানে 6টা নিছি, আমি যদি 12টা এলিমেন্ট নেই, তাহলে এই যে বাইরে যতটুকু এরিয়া থাকছে তার সংখ্যা আরো কমে যাবে না? তখন ছোট 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 স্ট্রেট লাইন হবে, জি স্যার, এটা আরো কমে যাইতো, আরো কমে যাবে, তখন আরো বেশি কাছাকাছি হবে। এই জিনিসগুলো, এই যে এটাকে বলে কনভার্জেন্স। এই কনভার্জেন্সটা কি, ধরেন একটা পর্যায়ে এই যে আপনি যতই বলেন স্যার আমি কমাতে কমাতে অনেক কমাবো, এক সময় দেখা যাবে যে ওই ওই থেকে ওইটুকুর পরে কমানোর পরে এরিয়া কিন্তু আর ওই পাই আর স্কয়ারকে কখনোই ধরতে পারবে না। আপনি বললেন স্যার আমি আরো অনেক বেশি নিব, তারপরেও কিন্তু আপনি কোনোদিনও, মানে যখন আপনি শেষ পর্যন্ত মানে দশমিকের পরে অনেকগুলো ঘর কনসিডার করবেন, তখন দেখবেন যে আপনি কোনোদিনও পৌঁছাইতে পারবেন না ওইটার সাথে, তার কাছে কিছু না কিছু ডিফারেন্স থেকেই যাবে। একটা সার্টেন এলিমেন্টে যাওয়ার পরে, ধরেন আপনি যে 6 বা 12 নিয়ে আমরা কথা বলছি, আমরা ধরলাম 20টা এলিমেন্টে নেওয়ার পরে, মানে 20টা এলিমেন্ট নিলে যে এরিয়া, 25টা এলিমেন্ট নিলেও দেখা যাবে একই এরিয়া আসছে, 30টা নিলেও একই এরিয়া আসছে। এই যে 20-এর পরে, হ্যাঁ 20-এর পরে যে এরিয়াটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটাকে বলে কনভার্জেন্স। এটা নিয়ে আমরা যখন অঙ্ক করবো ওটা নিয়ে তখন আলোচনা হবে, তখন এটা মাথায় আসবে যে আমি যদি মনে করি থাকি যে আমি অনেক অজস্র এলিমেন্ট নিব, তারপরেও কিন্তু আমরা এক্সাক্ট কাছে যেতে পারবো না। হ্যাঁ, তো এই কারণে ওইটা জানতে হয় যে কনভার্জেন্সটা কখন হবে। তা আমাদের ট্রাই থাকবে যে কনভার্জেন্স হওয়ার আগেই এমন ভাবে আমরা করব যাতে আমাদের মিনিমাম সংখ্যক এলিমেন্ট কনসিডার করে আমাদের পারপাসটা সলভ হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। তো বুঝা গেছে তো? এই যে একটা আমরা এখন একটা এক্সাম্পলের মতো দেখলাম সার্কেলের যে ব্যাপারটা,
এখন কিন্তু ফাইনাইট এলিমেন্টের বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। আমরা নরমাল এরিয়া জানি সার্কেলের, আমরা ফাইনাইট এলিমেন্ট দিয়ে আবার এরিয়া বের করতেছি, এটা কাছাকাছি হবে এক্স্যাক্ট। আচ্ছা ডিসক্রিটাইজেশন নিয়ে অনেকবার জিজ্ঞেস করছি, অনেকবার বলছি, এখন আবার লিখেও দিছি সেম জিনিসটাই, লাস্ট ক্লাসের একই জিনিস। ডিসক্রিটাইজেশন হচ্ছে প্রসেসটা। নোডস, নোডস হচ্ছে the joins of each element with other element or with support are called nodes. তাহলে নোডস হওয়ার শর্ত হচ্ছে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে যুক্ত হবে অথবা একটা এলিমেন্ট সাপোর্টের সাথে যুক্ত হবে, দুটো শর্ত হইলেই তাকে নোড বলবে। তার মানে দুটো এলিমেন্টের সংযোগস্থল নোড, এলিমেন্টের সাথে সাপোর্টের সংযোগস্থল নোড, এই দুইটা জিনিস হলে তাকে আমরা নোড বলবো অথবা নোডাল জয়েন বলবো। জয়েন্ট এলিমেন্টস, এলিমেন্টস নিয়েও সবার মোটামুটি ধারণা হয়ে গেছে। Finite element method is small subdivided parts of equivalent system of a body interconnected at common nodes are called finite elements or simply elements. তাহলে এলিমেন্টের সংখ্যা যদি সুন্দরভাবে লিখতে চাই, এই ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে যে এলিমেন্ট হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম, একটা বডির ইকুইভ্যালেন্ট সিস্টেমের ছোট ছোট পার্টকে এলিমেন্ট বলে বা ফাইনাইট এলিমেন্ট বলে, যখন সেই এলিমেন্ট গুলো ইন্টারকানেক্টেড থাকে এট কমন নোডস, কমন নোডে তারা ইন্টারকানেক্টেড থাকে, তখনই তাদেরকে আমরা ফাইনাইট এলিমেন্ট অথবা সহজে ভাষায় শুধুমাত্র এলিমেন্ট বলি। টাইপস অফ এলিমেন্টস ইন এফইএম। এফইএম এ কয় ধরনের এলিমেন্ট ব্যবহার করা যায়? তিন ধরনের, ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট, টু ডাইমেনশনাল এলিমেন্ট, থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট। ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট হচ্ছে আমরা তিন ধরনের এলিমেন্ট নিয়ে সাধারণত ব্যবহার করা হয় এবং এর বাইরে সাধারণত আর নাই। এই তিনটা এলিমেন্ট হলো স্প্রিং, ট্রাস অর বার এলিমেন্ট, আর একটা হচ্ছে বিম এলিমেন্ট। এই তিনটা এলিমেন্টই শুধু ডাইমেনশন একটা কনসিডার করা। মানে কি? এটার মানে হচ্ছে একটা ডাইমেনশনে শুধু রেসপন্স দেখি। কিরকম? স্প্রিং বা ট্রাস বা বার বা বিম, এই এলিমেন্ট গুলোকে যখন আমরা কি করি, ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট হিসেবে কনসিডার করি, তখন ধরেন একটা স্প্রিং, স্প্রিং সাধারণত কিরকম থাকতে পারে? স্প্রিং ঝুলানো থাকে না? স্প্রিং কিন্তু ঝুলানো থাকতে পারে। ধরেন এটা একটা স্প্রিং, এই স্প্রিং এর নিচে আমি একটা লোড ঝুলাই দিলাম, কি এই যে লোড ঝুলানোর ফলে এই স্প্রিংটা কোন দিকে ডিসপ্লেস করবে? নিচের দিকে, নিচের দিকে। মানে যদি আমি বলি এটা এক্স ডিরেকশন আর এটা ওয়াই ডিরেকশন, তাহলে সে ওয়াই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট দিবে, তাই না? জি স্যার। ওয়াই ডিরেকশনে দিবে, নেগেটিভ ওয়াই ডিরেকশনে। তাহলে এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্প্রিং। যে আমি ওয়াই ডিরেকশনে বা নেগেটিভ ওয়াই ডিরেকশনে তার রেসপন্সটা দেখতেছি, তার ডিসপ্লেসমেন্টটা দেখতেছি, এই কারণে স্প্রিং এর এই স্প্রিং কে আমরা ওয়ান ডাইমেনশনাল হিসেবে কনসিডার করতে পারবো। বুঝা গেছে স্প্রিং কেন ওয়ান ডাইমেনশনাল? কারণ লোড যেদিকে ঝুলানো, স্প্রিং শুধু সেই দিকে এক্সিয়ালি মুভ করবে। এবার আছেন বার এলিমেন্ট বা ট্রাস এলিমেন্ট। ট্রাস পড়ছেন না সবাই? জি স্যার। বার বা ট্রাস হওয়ার শর্ত কি ছিল মনে আছে? বার বা ট্রাসের একটা শর্ত ছিল, বার এলিমেন্ট বা ট্রাস এলিমেন্ট শুধুমাত্র এক্সিয়াল ফোর্স নেয়, কোনো বেন্ডিং নেয় না। মনে আছে? জি। এই কারণে বার বা ট্রাসের মধ্যে আমি ফোর্সকে বলি হয় কম্প্রেশন, না হলে টেনশন। যদি জয়েন্টের, হ্যাঁ, যদি এই নোটটি কনসিডার করি, এই নোট থেকে এটা হবে কম্প্রেশন এই নোটের জন্য, আর এই নোটের জন্য এটা হবে টেনশন, ফোর্স যদি এই পাশে থাকে। হ্যাঁ, কি তাহলে দেখলাম আমরা একটাই ডিরেকশন না, ওয়ান ডাইরেকশন। রেসপন্সটাও তাহলে এই ডিরেকশনে হবে।
বারবার ট্রাস এলিমেন্ট হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এবার আসেন বিম। ওটা টার্গেটে পড়ে না, হ্যাঁ, কাজ করে। এই যে আবার যেন কে যেন আবার অন করে দিছে। বিম এলিমেন্ট, বিম এলিমেন্টে কি করা হয় বলেন তো? বিমে আমরা একটা জিনিস কিন্তু কনসিডার করি না, এক্সিয়াল ফোর্সটা আবার বিমে কনসিডার করি না, করি? জি স্যার। না স্যার। ট্রাসে লোড কোথায় থাকে? ট্রাসে লোড থাকে জয়েন্টে না? এখানে জয়েন্টে লোড থাকলে ওই এক্সিস বরাবর তার লোড ট্রান্সফার হয়। আর বিমে লোড কোথায় থাকে? এটা সেন্টার বডির মিডে উপরে থাকে। থাকে। বিমে কিন্তু কমই, হ্যাঁ বিমে মিডে সেন্টারে বা যে কোনো একটা জায়গায় হবে, মানে বিমের উপরে থাকে আর কি। আর তো জয়েন্টে লোড থাকে না, তাই না? এই কারণে বিমে যে ডিসপ্লেসমেন্ট হয় সেটা হয় এই ধরনের ডিসপ্লেসমেন্ট হইলো। এখন এই বিমের বিম কিভাবে ওয়ান ডাইমেনশনাল হতে পারে? বিমটা এই যে আমি এই ওয়াই ডিরেকশনে, তাহলে এখানে ট্রাসের ক্ষেত্রে হয় এক্স হবে, না হলে ওয়াই হবে, বা এই এক্সিসটা হবে। কিন্তু বিমের ক্ষেত্রে আবার ওই যে স্প্রিং এর মতোই ওয়াই ডিরেকশনে তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তাই না? এই ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট শুধু কনসিডার করা হচ্ছে, কিন্তু এক্স ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট কিন্তু রেজিস্ট হয়ে যাচ্ছে সাপোর্ট কন্ডিশনের কারণে, হচ্ছে না? এক্স ডিরেকশনও হতে এই পারে। পাশে পিন, হ্যাঁ এক্স ডিরেকশনে কি কোনো ডিসপ্লেসমেন্ট হবে? এই বিমের ক্ষেত্রে হবে না, কিন্তু স্যার টাস্কের ক্ষেত্রে তো হবে। কোনটার ক্ষেত্রে? টাস্কের ক্ষেত্রে। জি। হ্যাঁ, ট্রান্সের ক্ষেত্রে যেটা হবে এক্স আর ওয়াই তে, সেই ক্ষেত্রে যেহেতু এটা আপনার লিনিয়ার বরাবর আছে, একটা ইয়াতে আছে, সেহেতু ওর প্রত্যেকটা এলিমেন্টের রেসপন্স কিন্তু একটা, ওই কারণে ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশনাল না। কারণ আমাদের ডাইমেনশন হচ্ছে হলো এলিমেন্টের উপর ডিপেন্ড করে। গ্লোবালে আমরা এখনো যাই নাই, লোকাল লোকাল এলিমেন্ট, এটা হচ্ছে লোকাল, এইটা এলিমেন্টের জন্য এটা ওয়াই, এটা এক্স। এই যে বিমের জন্য তো এখানে সাপোর্ট কন্ডিশন দিয়ে এক্স এ কোনো কি হচ্ছে না, এজন্য ক্রস দেওয়া আচ্ছা হয়েছে, স্যার, এক্স এ কোনো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। স্যার এখানে স্যার বিমের মধ্যে হুম, যে পয়েন্ট লোডটা দেখানো হয়েছে, ওটা যে পয়েন্ট লোড না থাকে, যে এখানে যে আপনার যে ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ওকে ডিসপ্লেসমেন্টটা কোথায় হবে? সবখানে হবে। পয়েন্ট লোডে যে আছে, পয়েন্ট লোডের জন্য ডিসপ্লেসমেন্ট গেলে এক জায়গায় হয়েছে, সবখানে হয়েছে না ডিসপ্লেসমেন্ট? পুরো জুড়ে আর কি। আর তাহলে আপনার ওই ডিস্ট্রিবিউট লোডের ক্ষেত্রে মানে প্রত্যেকটা জায়গায়। প্র্যাকটিক্যালি হয় কি, কল্পনা করেন না একটু, আপনি কোন একটা জায়গায় দাঁড়ায় আছেন, একটা ধরেন এই কি বলবো, এই ধরনের যেটা স্টিফনেস আছে সেটার সাথে আসলে কম্পেয়ার করতে হবে, না হলে এটা আসলে আপনি বুঝবেন না। কনসেন্ট্রেট মানে আপনার কনসেপ্টটা কি, মানে কনসেন্ট্রেট লোড যেখানে আছে শুধু ওই জায়গায় ডিসপ্লেস হবে, বাকি জায়গাগুলো কি হবে না? মানে সেটা কি পসিবল? না এখন স্যার পয়েন্ট লোডের ক্ষেত্রে তো বাকি জায়গায় হতে মানে ডিস্ট্রিবিউট লোড, মানে পুরাটা মানে পুরাটা বিম জুড়ে যে লোড থাকে ওই ক্ষেত্রে স্যার। কনসেন্ট্রেট লোডটা এখানে করতেছে, কোন একটা জিনিসকে আমি যখন এক জায়গায় পুশ করব, এর যে স্টিফনেস আছে বা এর যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আছে, তার কারণে তো তারা কানেক্টেড না। তাহলে এই এই পয়েন্ট সেক্ষেত্রে যদি নিচের পুরোটাই তো দিকে নামে, সে সবাইকে নিয়ে নিচে নামবে না? সবাইকে নিয়ে নামবে। হ্যাঁ, তাহলে সেটা ইউডিএল এর ক্ষেত্রে একই হবে না? সমস্যা হচ্ছে হলো ভ্যালু হ্যাঁ, চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, এটা জানতে চাচ্ছি। ইউডিএল থাকলে হ্যাঁ ভ্যালুর উপর ডিপেন্ড করবে, কিন্তু আচ্ছা এই আচ্ছা। ইউডিএল কেও যে আপনারা কনস্ট্যান্ট লোড হিসেবে কল্পনা করেন, সেটা কি জানেন? এই যে যদি একটা বিমের উপরে ডাব্লিউ লোড থাকে, বিমের লেন্থ যদি হয় এল, রিঅ্যাকশন কত হবে? এটা তো আপনারা জানেন, এই রিঅ্যাকশনটা কত হবে?
কে পারবে? WL/2 স্যার। WL/2 ভেরি গুড, ভেরি গুড। WL/2 কিভাবে করছেন জানেন? এটা স্যার ফোর্স বাই ডিসটেন্স। WL/2 বলতে একটু ভুল করছেন, WL/2 না, WL আচ্ছা WL/2 হচ্ছে আপনি ইয়া না, ঠিক আছে, আপনি রিঅ্যাকশনের কথা বলছেন, WL/2 ঠিক আছে। W into L থেকে WL/2 আর মোমেন্ট কত হবে? এটা স্যার শেয়ারটা WL/2 আর মোমেন্ট হবে WL² বাই আপনার 8 WL² বাই 8 হবে এটা। WL² বাই 8 না 4? 8 4 স্যার, যেহেতু 2 আছে 2 গুণ 4 4 হবে স্যার। এটা কিভাবে আসছে বলেন তো? এই যে লোড হচ্ছে W, তাহলে এই লোড W আর লেংথ হচ্ছে L, W লোডটা L লেংথ জুড়ে আছে। তাহলে এই জিনিসটাকে যদি আপনি এইভাবে কনভার্ট করেন কনসেন্ট্রেট লোড আকারে, তাহলে সেন্টারের লোডের ভ্যালু হয় কত? W ইনটু এটা স্যার L। WL/4। এটা স্যার হ্যাঁ, সেন্ট্রাল বাই পয়েন্ট লোডের ক্ষেত্রে WL/4। হ্যাঁ, পয়েন্ট লোডের ক্ষেত্রে কেন, ইউডিএল এর ক্ষেত্রে কি? মানে লোডটা যদি আমাদের দুই যদি মাঝখানে থাকে, মানে দুদিকে যদি সমান থাকে ডিসটেন্সটা, তো ওই ক্ষেত্রে না, আমরা তো সমানের প্রশ্ন 4। আসতেছে না। আপনার কাছে আমি বলছি কোনো কনসেন্ট্রেট লোড নাই, W হচ্ছে হলো একটা ইউডিএল, ইউডিএলটা পুরো লোড ডিসটেন্স জুড়ে আছে। তাহলে পুরো ডিসটেন্স জুড়ে টোটাল লোড কত আছে? W ইনটু L না, লোড ইনটু ডিসটেন্স না, এইটা কি আছে? W হ্যাঁ, লোড ইনটু ইনডিউস। কিলোনিউটন পার মিটার বা কিপ পার ফিট, জি স্যার। কিপ পার ফিট ইনটু L হচ্ছে 10 ফিট। তাহলে কিপ পার ফিট ইনটু ফিট করলে ফিট কাটা যায়, ইউনিট আছে কিপে। সেই যে W ইনটু L করলে এই যে কিপে মধ্যখানে নিয়ে আসেন আপনারা। না, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যখনই একটা ইউডিএল কে কনভার্ট করে এই যে ফর্মুলাতে নিয়ে আসি, আমরা কিন্তু লোডকে আগে কনসেন্ট্রেট লোড আকারে মাঝখানে নিয়ে বসাই, বসানোর পরে এখন আমি মোমেন্ট নেই। এই যে লোড ইনটু ডিসটেন্স, যে WL ইনটু L/2, এই যে এখানে যেহেতু WL হচ্ছে সেন্টারে, তাহলে রিঅ্যাকশন কত? এখানকার রিঅ্যাকশনটা কত? WL/2 আপনি এখনই লিখছেন। হ্যাঁ, WL/2, তাহলে WL/2 ইনটু L/2 করলে তো আপনি মাঝখানের মোমেন্ট পাবেন। WL²/4। হ্যাঁ, এটা WL²/4। স্যার সময় তো স্যার শেষ আজকে মতো স্যার। ক্লাস 10টা পর্যন্ত। ক্লাস শুরু হয়েছে কয়টায়? এটা কয় ঘন্টার ক্লাস? এটা স্যার 2.5 ঘন্টা 3 ঘন্টা। ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস। আমাকে তো অফিস থেকে বলছে 3 ঘন্টা, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা। বুঝলি না? এখন স্যার নামাজ পড়বো স্যার, নামাজ পড়বো, ডিনার করবো স্যার, নামাজ পড়বো আর যান, চলে যান, কোনো সমস্যা নেই। যাদের চলে যেতে ইচ্ছে বলছি তো, যাদের চলে যেতে ইচ্ছে করছে চলে যান, কোনো সমস্যা নেই। যাদের চলে যেতে ইচ্ছে করছে তাদের ক্ষতি। ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট আমরা ক্লিয়ার করলাম, স্প্রিং এলিমেন্ট, ট্রাস এলিমেন্ট, বিম এলিমেন্ট কেন ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট। এবার টু ডাইমেনশনালটা আমি অত ডিটেইলসে এখন যাব না। শারমিন কি বলছো আবার বলো। কেউ কি আমার সাথে কথা বলতেছেন? নাহলে মিউট করে রাখেন মাইক্রোফোন। স্যার একদিনে এত কিছু বোঝাতে স্যার সব ভুলে যাবো। ক্লাস হচ্ছে 3 ঘন্টা, আপনি যদি 2 ঘন্টা করে বলেন একদিন এত কিছু করলে ভুলে যাবেন, তাহলে এমনি ভুলে যাবেন। আপনি 1 ঘন্টা করলেও ভুলে যাবেন। ক্লাসে তো 23 জন আছে, কথা বলতেছে খালি 2 জন। যাদের সমস্যা হচ্ছে তারা চলে যান, বাকিরা তো পড়বে নাকি?
আমি তো বলি না অ্যাটেন্ডেন্স কেটে দিব, যাইতে বলতেছি তারপরেও কথা বলতে থাকেন। ক্লাস প্রতিদিন 3 ঘন্টা হবে, ক্লাসের ক্ষেত্রে কোনো ফাঁকিবাজি নেই। সিলেবাস শেষ হবে, একদিনে এত কিছু পড়বেন, কি পড়ছেন আপনারা? কিছুই পড়েন নাই। মনোযোগ দিয়ে করেন, ফাইনাল এলিমেন্টের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। এটা পুরো কনসেপচুয়াল একটা কোর্স, ম্যাথমেটিক্স এখানে, এবং আপনি ওপেন বুক নিলে আপনি অঙ্ক করতে পারবেন না যদি না বুঝেন। বাকিরা আছেন না ঘুমাইছেন? আছি স্যার। আছে স্যার। আছে স্যার। টু ডাইমেনশনাল এলিমেন্টে যেটা বলতেছিলাম আমরা, যে ফ্রেম এলিমেন্ট, যে এতক্ষণ আমরা বিম বললাম, বিমের ক্ষেত্রেই না ওই যে এক্স এক্সিস এর ডিসপ্লেসমেন্টটা আসে না, কিন্তু যখনই সেটা ফ্রেম হয়ে যাবে তার মানে তো তার মধ্যে রিজিড জয়েন্ট চলে আসবে, উপরের যে ফ্লোর গুলায়, তখন তো সে ল্যাটারালি মুভ করতে পারবে, তখন কিন্তু এক্স ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট আসবে। তার মানে তখন আমার ডিরেকশন হয়ে যাবে দুইটা, ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা নোডে হবে দুইটা। তার মানে আমরা বলতে যাচ্ছি যখনই একটা নোডে একটা রেসপন্স হবে, একটা ডিসপ্লেসমেন্ট হবে, তখন সেটাকে ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট দিয়ে কনসিডার করা যাবে। যখনই একটা নোডে একের অধিক ডিসপ্লেসমেন্ট আসা পসিবল হবে, তখনই তাকে আর ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট হিসেবে কনসিডার করা যাবে না, তাকে টু ডাইমেনশনাল এলিমেন্ট হিসেবে কনসিডার করতে হবে। তখন আর বিমটা শুধু লেন্থ নাই, তখন বিমের আমার লেন্থও ধরতে হবে, বিমের আমার হাইটও ধরতে হবে। একটু পরে আমি দেখবো বিমের এক্সাম্পল দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আরো কিছু এলিমেন্ট আছে, সিএসটি এলিমেন্ট, এলএসটি এলিমেন্ট, এগুলো নিয়ে আমরা পরে সময় পাইলে হয়তো এগুলো দেখানো হবে। সিএসটি হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রেন ট্রায়াঙ্গেল, এলএসটি হচ্ছে লিনিয়ার স্ট্রেন ট্রায়াঙ্গেল এলিমেন্ট। তারপরে স্পেশাল কিছু এলিমেন্ট আছে, এক্সিসিমেট্রিক এলিমেন্ট, আইসোপ্যারামেট্রিক এলিমেন্ট। দেন এগুলোই মেইনলি আলোচনা করা হয়। থ্রি ডাইমেনশনালে আসলে যাওয়ার কোনো সুযোগই হয় না, কারণ এগুলো করতে করতে এগুলো মাথায় ঢুকতে অনেক সময় চলে যায়। আর এগুলো যদি কেউ বুঝে, সে থ্রি ডাইমেনশনালও করতে পারবে, বাট থ্রি ডাইমেনশনালটা অনেক লেংদি, সো এটাকে আমরা কখনো এরকম একাডেমিক্যালি পড়াশোনার মধ্যে নিয়ে আসি না, জাস্ট এটার একটা আইডিয়া দিয়ে রাখি। কারণ টু ডাইমেনশনাল করতেই দেখবেন আপনাদের নোট সংখ্যা, ম্যাট্রিক্স কত বড় বড় হয়ে যায়, সেটা ম্যানুয়ালি সলভ করা সম্ভব না থ্রি ডাইমেনশনাল হবে, তখন আমাদেরকে সফটওয়্যারের হেল্প নিতে হয়। বুঝা গেছে? এই 3 ডাইমেনশনালের এলিমেন্ট গুলো কি কি এলিমেন্ট কনসিডার করব। আমরা যখনই অঙ্ক করব বা কোনো একটা এলিমেন্ট প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম কি ফাইনাল এলিমেন্টের মাধ্যমে নিয়ে আসব, এখানে আপনারা যে এলিমেন্ট গুলো দেখতেছেন এই এলিমেন্টের মাধ্যমে আসলে ডিসক্রিটাইজ করা হবে। এই যে বিমের যে কথাটা বললাম, বিম এলিমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, বিম এলিমেন্টকে কিন্তু 3 ভাবেই মডেল করা যায়। এটা একটা মাত্র এলিমেন্ট যাকে ওয়ান ডাইমেনশন হিসেবে কনসিডার করা যায়, টু ডাইমেনশন হিসেবে মডেল করা যায়, থ্রি ডাইমেনশন হিসেবে মডেল করা যায়। কিভাবে কিভাবে সম্ভব? এইভাবে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, জিনিসটা বুঝে যাবেন। যখন আমি বলতেছি বিমটা ওয়ান ডাইমেনশনাল, তাহলে বিমটা তখন কি রকম হবে? একটা লাইন এলিমেন্ট না, চিকন একটা লাইন, তার শুধু লেংথ আছে, তার কোনো উইডথ নাই, তার কোনো ডেপথ নাই, তাই না? আমি যখন একটা বিমকে লাইন বলবো, ওয়ান ডাইমেনশন বলবো, তাহলে শুধু লেংথ দিতে পারবো, তার আপনি ডেপথ দিতে পারবেন? কথা বলেন। ডেপথ দেওয়া যাবে না, কারণ আমরা তখন তার রেসপন্স কনসিডার করতেছি শুধুমাত্র এক্স ডিরেকশনে। সাপোজ যদিও আসলে ওয়াই ডিরেকশনে, আমি এখানে এক্স লিখছি, এটা আসলে ওয়াই ডিরেকশন হয়। এবং সেক্ষেত্রে আমরা কি কি বের করি? ওই নোডের ডিসপ্লেসমেন্ট বের করি, নোডাল ফোর্স বের করি, নোডাল স্ট্রেস বের করি, তিনটা জিনিস বের করি। কখন টু ডাইমেনশনাল হবে? যদি আমার এই মিউট করেন কি কথা বলছেন, মিউট করেন। যদি আমার টু ডাইমেনশনাল ধরি বিমকে, বা আমি যদি প্রশ্ন করি কখন আমার টু ডাইমেনশনাল ধরতে হবে, তখনই ধরতে হবে যদি আমি একটা এক্সট্রা জিনিস জানতে চাই। নোডাল ইনফরমেশনের পাশাপাশি আমি যদি এটা জানতে চাই যে আমার বিমের প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কত হবে, মানে ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট কত, আমি এতক্ষণ শুধু নোডেরটা জানতাম। আমি যদি বলি আমি ইন ডেপথে সব ডিসপ্লেসমেন্ট জানতে চাই, তখন কিন্তু আমাকে নোড কনসিডার করতে হবে না। আমি নোড কনসিডার না করে এটাকে জাস্ট টু ডাইমেনশনাল কনসিডার করলেই প্রত্যেকটা পয়েন্টে অথবা মিড সেকশনে আমি তার ডিসপ্লেসমেন্ট পাবো। এবং আমি কি পাবো? স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যালং দ্য ডেপথ, ডেপথের উপর স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা পাবো। মেইন কথা হচ্ছে ওইটা। এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে যে বিমটা যখন ডিসপ্লেস করবে এভাবে,
তার ওই যে আপার সারফেসে কম্প্রেশন এবং লোয়ার সারফেসে টেনশন, এটা তো আমরা সবাই জানি না। এখন এই টেনশন আর কম্প্রেশনটা কতটুকু ডেপথ পর্যন্ত হবে সেটা যদি আমি জানতে চাই, তখন আর বিমকে ওই শুধুমাত্র লেংথ দিয়ে করলে হবে না, তখন আমার বলতে হবে বিমের ডেপথ কত ইঞ্চি, 12 ইঞ্চি ডেপথ না 15 ইঞ্চি ডেপথ না 20 ইঞ্চি ডেপথ। যদি আমি দিয়ে দেই এবং মডেল করি এবং আমি অ্যানালাইজ করি, তখন আমার কিন্তু ওই ডেপথ ওয়াইজও স্ট্রেসটা আমাকে দিবে। এবার 3 ডাইমেনশনাল কখন করব? যদি এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমি ডেপথের সাথে সাথে উইথ বরাবরও জানতে চাই, তখন আমার 3 ডাইমেনশনাল হিসেবে কনসিডার করতে হবে বিমটা, মানে অ্যাকচুয়াল মডেল যেটা। বিমটা অ্যাকচুয়ালি একটা 3 ডাইমেনশনাল মডেল না, অ্যাকচুয়ালি তো বিমটা একটা 3 ডাইমেনশনাল বিম। সেটাতে কিন্তু ওই যে তখন ডেপথ তো থাকে, আমার উইথেও স্ট্রেস থাকে, কিন্তু এখন আমাদের আসলে উদ্দেশ্য কি সেটার উপরে ভিত্তি করে এই মডেলটা করা হয়। বিমে আমাদের জেনারেলি 3 ডাইমেনশনটা দরকার নেই, কারণ আমরা ডেপথের মধ্যে স্ট্রেস ভেরিয়েশন পাইলে এটা আমাদের জন্য যথেষ্ট। সেইভাবে করে কিন্তু আমরা এক্সাম্পল দিতে পারি যে এলিমেন্টের মধ্যে কিভাবে কনফিগারেশনটা আসে। এখন কয়টা বাজে? 9:15। সবার কি বোরিং লাগতেছে নাকি? 5 মিনিটের ব্রেক দেবো নাকি? ব্রেক দেন স্যার। ব্রেক দিয়ে না স্যার, কন্টিনিউ করুন। শেষ করে দিন স্যার, টানা শেষ করে দিন। আমি শেষ করলে অনেকের মাথা টাথা ঢুকবে না মনে হয়। এখন 20 বাজে তো, ঠিক 25-এ শুরু করবো আবার। ঠিক আছে, কি বলেন? নাকি শেষ করে দেওয়ার পক্ষে সবাই? হ্যাঁ, ব্রেক লাগবে না স্যার, শেষ করে দেন একেবারে। একেবারে শেষ করে দিব? জি স্যার, ব্রেক লাগলে বলিয়ে না। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল এলিমেন্টে যেটা আমরা যখন বললাম ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, এগুলো আমরা এখন কিছু একটু ফিগার দেখি। ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট হচ্ছে লাইন এলিমেন্ট, তাই না? লাইন, বিম, বার,